তাহলে আমরা মনে হয় শুরু করি। 34 জন হয়ে গেছে মোটামুটি অনেকেই। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড টিকা নেওয়ার মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুতি কারা কারা নিয়েছেন? দিব না টিকা। স্যার আমার আব্বু আম্মু হেলথে জব করে স্যার, ওনারা দেওয়ার জন্য আমারে খুব করতেছে, বলতেছে, আমি তো দিতে চাইতেছি না। তার আগে সবাই দেখতে তারপর দিব স্যার। স্যার টিকা কি সবাই পাবে স্যার? এখন তো সবাই পাবে, কেউই তো দিচ্ছে না। আসলো নাকি স্যার যে 35 লক্ষ টিকা স্যার, এগুলো 35 লক্ষের মধ্যে কয়জনকে দিবে স্যার? কারণ দেশে টিকা আছে 70 লক্ষ, 35 লক্ষ মানুষকে দিবে। স্যার এই টিকা নিয়ে স্যার আপনার চিন্তা ভাবনা কি স্যার? টিকা নিয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে টিকা পাইলে দেওয়া উচিত। কারণ আপনি যেটা প্যারাসিটামল খান তারও ইয়ে আছে, আপনার সাইড এফেক্ট আছে। তবে আপনাদের যে আমরা যে এজ গ্রুপে আছি তাতে আমাদের আবার এটার সাথে সাথে তাদের আমাদের ধৈর্য ধরা দরকার। আগে মুরব্বীরা পাক, কারণ তারা বেশি ভালনারেবল। এখন স্যার এটা তো দেখলাম অনেক জায়গায় বললো ব্লাইন্ড ট্রায়াল দেওয়া হচ্ছে, মানে সাইড এফেক্ট তো স্যার এখন আমাদের সামনে ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না হয়ে কি স্যার এর টিকা নেওয়াটা কি আদৌ কি যুক্তিসঙ্গত নাকি স্যার? আপনার এমার্জেন্সি কেসে আপনি যখন একটা যদি টিকার কথা চিন্তা করেন, টিকার যে ব্যাপারগুলো হচ্ছে যে আপনার হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত আপনার ট্রায়াল হয়। হয়তো আমরা বাংলাদেশে কোভিড এর আমাদের আপনার হচ্ছে যে কম, এটার নাম কি আপনার হচ্ছে যে মৃত্যু হার কম জন্য হয়তো আমরা কেয়ার করছি না। বাট ইংল্যান্ডের কথা যদি আপনি চিন্তা করেন, দুইটা ইস্যু। জাস্ট এখানে একটা গল্প বলি, এরকম যে আপনার ধরেন হাইপার টেনশন, আপনি বলতেছেন যে না আমি প্রেশারের ওষুধ খাবো না, আমার কিডনি নষ্ট হয়ে যাবে। কিন্তু কিডনি ভালো রেখে আপনি যদি স্ট্রোক করে মারা যান তাহলে লাভ কি হবে? আপনার যদি এরকম বিষয় না থাকে যে আমি টিকা দিলেই আমার মাল্টি অর্গান ফেলিওর হবে বা এরকম সমস্যা হবে, সেটা না হলে টিকা দিলে যদি সামান্য জ্বর আসে, আপনার হচ্ছে যে বমি বমি ভাব আসে বা একটু উইকনেস লাগে ওই দিন, এইগুলো টিকার এই মানে যেগুলো আপনার হচ্ছে টলারেবল সাইড ইফেক্ট, সেগুলোকে আপনার টলার করা যায়। যেমন আমরা যদি বলি যে রাতের বেলা যদি ভালো মতো বিয়ের দাওয়াতে কাচ্চি খান, তারও সাইড ইফেক্ট আছে, রাতে গ্যাস হয়, ঘুম হবে না। তখন কি আপনি কাচ্চি খাওয়া বাদ দিচ্ছেন? স্যার ওটা তো স্যার তাও জানি স্যার গ্যাস হবে, কিন্তু স্যার এই টিকা দেওয়ার পর কি হবে সেটা তো স্যার আমরা জানি না। এটা জানি, কারণ আপনার এই টিকাগুলো অনেক ট্রায়াল হয়েছে, এবং ট্রায়াল হয়েছে কাদের দেয়া যাবে কাদের দেয়া যাবে না এগুলোর ব্যাপারে আছে। এবং আমি আপনাকে বলছি আজকে আপনাদের সাথে ক্লাস করতে করতেই দেখবেন যে আগামী 2 মাস পরে সবাই টিকা দেওয়ার জন্য আপনারা যথেষ্ট আগ্রহী হবেন। কেন 2 মাস পরে আগ্রহী হবেন? 7 তারিখ থেকে যদি টিকা শুরু হয় এই মাসের, তাহলে মার্চের 7 তারিখ পর্যন্ত 30 দিন যদি সাইড ইফেক্ট হয়, তাহলে এই 30 দিনের মধ্যে সাইড ইফেক্ট মোটামুটি বোঝা যাবে। 30 দিনে গিয়ে আরেকটা আপনার হচ্ছে ডোজ দিবে। ডোজ দিলে পরে আপনার হচ্ছে পরের 4 সপ্তাহের মধ্যে মোটামুটি মানুষজনের মধ্যে টিকা সম্বন্ধে যে ভীতি আছে বা যদি কোনো সমস্যা থাকে সে সবগুলো আপনার হচ্ছে হবে, মানে প্রকাশ হবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনার যে সমস্যাটি হচ্ছে ফেসবুকে দেখা গেল যে আমি টিকা নেই নাই, অথচ আমি স্ট্যাটাস দিচ্ছি টিকা নিয়েছি, আমার এই সাইড ইফেক্ট হয়েছে। এই যে ভুল তথ্য বাংলাদেশে আপনার হচ্ছে প্রচার হওয়া,
এটি একটি মারাত্মক সমস্যা। যেমন আপনার হচ্ছে যে অলরেডি ইসরায়েল থেকে একটা, আমরা ইসরায়েলকে পছন্দ করি না করি, সায়েন্টিফিক কমিউনিটিতে কিন্তু ইসরায়েলের কন্ট্রিবিউশন অনেক ভালো এবং তারা ভালো। ইসরায়েল থেকে কালকে কিন্তু আপনার হচ্ছে রিপোর্ট করছে যে আপনার হচ্ছে যে ফাইজারের যে টিকা, সেই ফাইজারের টিকার 92%, মানে এটা হচ্ছে যে জেনারেল টিকা দেওয়ার পরে, এটা ইয়া না, ট্রায়াল না, কন্ট্রোল ট্রায়াল না, হচ্ছে 92% আপনি ইফিকেসি পাওয়া গেছে। এবং প্রথম 8 দিনের মধ্যে যেটা সমস্যা হয়েছে যে প্রথম 8 দিনের মধ্যে আপনার হচ্ছে রি-ইনফেক্টেড হওয়ার চান্স বেশি পাওয়া গেছে, কারণ আপনি 8 দিনের মধ্যে কোনো ধরনের আপনি অ্যান্টিবডি ডেভেলপ করে নাই, অ্যান্টিবডি ডেভেলপ করতে 8 দিনের বেশি সময় লাগছে। তো ওই সময় আমি টিকা দিছি, সাথে সাথে মাস্ক টাস্ক খুলে যারা ঘোরা শুরু করছে তাদের মধ্যে রি-ইনফেকশন হয়েছে, কিন্তু আস্তে আস্তে 92%-এর মধ্যে আপনার সেরো সার্ভিলেন্সে দেখা গেছে যে সবার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এইটা তো আশা করা যায় যে আপনার হচ্ছে আরো 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে আপনার হচ্ছে যে তথ্যগুলো আমাদের সামনে চলে আসবে, এবং তখন আমাদের এই বিষয়টা নিয়ে ভয় এবং ভয় না পাওয়ার এটা আমরা বুঝতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যদি গুজব ছড়াই, যেমন অনেকেই গুজব ছড়াইছে যে সে 2 বার 3 বার করে আপনার হচ্ছে করোনা ইনফেক্টেড হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আসলে করোনায় আপনার হচ্ছে পরের বারের ইনফেকশন গুলো বিভিন্ন ব্যাখ্যা আছে এবং সারা পৃথিবী থেকে কিন্তু এটা রিপোর্ট অনেক কম। তো এই বিষয়ে গুজব, আমাদের দেশের জন্য গুজবটাই সবচেয়ে বড় সমস্যা। আর আমরা হচ্ছে বাক স্বাধীনতার যে ফেসবুকে ফ্রি স্টাইল, সেটা হচ্ছে যে তথ্য জানি না জানি, যদি খুব ভালো করে আপনি কাউকে ধরেন যে তুমি যেটা লিখছো তুমি কি জানো এই ব্যাপারটা, তখন বলে না আমি অমুকের কাছে শুনছি, কিন্তু সে এমন ভাবে তো কোনো ব্যাখ্যা করি আমরা, বা ফেসবুকে লিখি, সোশ্যাল মিডিয়ায় লিখি, যেন আমি সেই আমি ব্যক্তি যে আমি আপনার হচ্ছে এটা করেছি আর কি। আচ্ছা, এনিওয়ে আমাদের ক্লাস শুরু করি। আমরা আজকে ডেফিনেশন গুলো থেকে শুরু করব। দেখবেন যে ডেফিনেশন গুলোর ক্ষেত্রে কয়েকটা ডেফিনেশন আছে। এই ডেফিনেশন গুলো বিভিন্ন আসপেক্ট কে আপনার হচ্ছে কোয়ান্টিফাই করেছে। যেমন আমরা এখানে দেখি যে যদি আমরা এই যে এখানে আর্মব্রাস্ট যে আপনার হচ্ছে যে ডেফিনেশনটা দিয়েছে, এইটা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এর ফেনোমেনা গুলো টাচ করছে একদম এনটিআর স্ট্যাক কে, ফ্রম আন্ডারলাইং হার্ডওয়্যার থেকে আপনার হচ্ছে একদম হাই লেভেল সফটওয়্যার সার্ভিস পর্যন্ত এটাকে আপনার হচ্ছে এক্সপ্লেইন করেছে। তারা কি বলতেছে যে ডেফিনেশনটা দিচ্ছে যে ক্লাউড বেসিক্যালি আপনার যে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে হিস্টোরিক্যালি ইউজ হয়েছে, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এটা ক্লাউডের প্রথম যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন অফ নেটওয়ার্ক। অ্যাবস্ট্রাকশন, ক্লাউড বিষয়টি অ্যাবস্ট্রাক্ট, যেটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এরকম যে আপনি ফিল করতে পারবেন। যেমন আমরা যদি বলি যে ভালোবাসা জিনিসটাকে আপনি হচ্ছে ফিল করতে পারবেন, আপনি ধরে দেখাতে পারবেন না। আপনি ফিল করতে পারবেন যে আপনার বাবা আপনাকে ভালোবাসে, আপনার মা আপনাকে ভালোবাসে, এর কিছু আমরা হচ্ছে ইফেক্ট দেখতে পারবো, কিন্তু আপনি দেখতে পারবেন না। ইউ কান্ট এক্সচেঞ্জ দ্য ভালোবাসা লাইক এ সলিড ম্যাটেরিয়াল। দিস ইজ অ্যাবস্ট্রাকশন। তো ক্লাউড হচ্ছে এরকম একটা অ্যাবস্ট্রাকশন যে আপনার কাছে, আপনার যেমন একটা আপনি সিভি একটা যদি আপনি হচ্ছে গুগল ড্রাইভে রেখে দেন, সেটি আপনার আছে, যদি আমি আপনাকে বলি তোমার সিভিটা ধরে দাও, আপনি দিতে পারবেন না। যদি আমি বলি তুমি আমাকে ফরওয়ার্ড করো, দেন ইউ ক্যান ফরওয়ার্ড মি। সো আপনি এটা একটা অ্যাবস্ট্রাক্ট আপনার হচ্ছে ইয়ে আছে, আপনার অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ আছে, সেই স্টোরেজটা আপনি আমাকে দেখাতে পারবেন না। কিন্তু যদি আমি আপনার বাসায় যদি আমি পোর্টেবল হার্ড ডিস্ক বলি তোমার সিভিটা কোথায় আছে, আপনি বলতে পারবেন এই হার্ড ডিস্কটার ভিতরে। তো ক্লাউডে যে সিভিটা আপনার আছে, এটা আপনি কোথায় আছে সেটা দেখাতে পারবেন না, বাট আপনি দেখাতে পারবেন কি আছে। দ্যাট ইজ দ্য অ্যাবস্ট্রাকশন। তো আমাদের বেসিক্যালি ক্লাউডটা ব্যবহৃত টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং এর অ্যাবস্ট্রাকশন হিসেবে ফাইনালি ক্লাউড কম্পিউটিংটা রেফার করতেছে এভাবে, বোথ দ্য অ্যাপ্লিকেশন delivered as a service over the internet and the hardware and the system software in the database that provide those services. So একেবারে আপনার হচ্ছে যে হার্ডওয়্যার থেকে শুরু করে সিস্টেম সার্ভিস, আপনার সিস্টেম থেকে অ্যাপ্লিকেশন সবকিছু আপনার ক্লাউডের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করতে পারে। যেমন আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি হচ্ছে নরমালি আপনার একটা যদি কম্পিউটার কেনেন, একটা ধরেন যে আপনার ফিজিক্যাল ডিভাইস হিসেবে যদি কম্পিউটার কেনেন, আপনি কি কেনেন? আপনি প্রথমে কিছু হার্ড ড্রাইভ কেনেন, আপনি কিছু হার্ড ম্যাটেরিয়াল কেনেন। কিরকম? আপনি একটা হচ্ছে হার্ড ডিস্ক কেনেন, একটা সিপিইউ কেনেন, একটা র্যাম কেনেন, একটা গ্রাফিক্স ইউনিট কেনেন, একটা মনিটর কেনেন। এটা হচ্ছে যে আপনার একটা কম্পিউটার কিনলেন। তারপরে এর উপরে আপনি কি করেন? তারপর আপনি স্ট্যাকিং করেন হচ্ছে অপারেটিং ওএস, যেটা অপারেটিং সফটওয়্যার। আপনি এখানে হয়তো উইন্ডোজ নিতে পারেন, লিনাক্স নিতে পারেন, আইওএস নিতে পারেন। তো যেটা আপনার হচ্ছে যে এখানে আপনি নিচ্ছেন, নেওয়ার পর সেটার উপরে আপনি আবার কিছু ডেভেলপমেন্ট সফটওয়্যার গুলো আপনি নেন। যেমন ডেভেলপমেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে এরকম যে আপনি অ্যাডোবি ফটোশপ রাখলেন, আপনি এখানে রাখলেন যে
আর কি হতে পারে, আপনার আর হতে পারে ডাটা অ্যানালিসিসের জন্য, হতে পারে SPSS রাখলেন, রাখার পরে এখানে আপনার কিছু ডাটা আসলো, সেই ডাটাগুলো প্রসেস করতেছেন, আপনি এক্সেল থেকে ডাটা নিচ্ছেন, ওয়ার্ড থেকে ডাটা নিচ্ছেন, বা CVS ফরম্যাটে ডাটা নিচ্ছেন, সেই ডাটাটাকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন। তো এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আপনি সেই ডাটাটাকে রিপ্রেজেন্ট করতেছেন হয়তো পাওয়ার পয়েন্টে, হয়তো আপনার হচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্টে। তো যে কোনো ডকুমেন্ট আপনি এটা প্রেজেন্ট করতেছেন। তাহলে আপনি স্ট্যাকিং, এখানে আমরা যদি বলি তিনটা আমরা স্ট্যাকিং বলতে পারি। একটা হচ্ছে যে হার্ডওয়্যার স্ট্যাকিং এর উপরে, নেক্সট স্ট্যাকিং হচ্ছে আপনার যে সিস্টেম সফটওয়্যার গুলো, সিস্টেম আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই সবগুলোকে আপনার হচ্ছে ক্লাউড কম্পিউটিং এ আপনি অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারবেন, এবং এগুলোকে আপনি হচ্ছে যে রেন্টাল সার্ভিস অথবা ক্লাউডের যে কোনো ফরম্যাট আছে সেগুলোকে নিয়ে যেতে পারবেন। দিস ইজ ওয়ান অফ দ্য ডেফিনেশন। দ্য অ্যাসপেক্ট ইজ দ্যাট দ্য ফেনোমেনন touching the entire stack from the underlying hardware to the high level service and application software. Next আপনার হচ্ছে যে আরেকটা আপনাদেরকে ডেফিনেশন দিচ্ছে যে NIST, যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেকনোলজি আমেরিকা, যারা হচ্ছে যে এখানে আপনার ক্লাউডটাকে আপনি কিভাবে শেয়ার করবেন সেই হিসাবে আপনার হচ্ছে যে তারা ডেফিনেশনটা দিচ্ছে। তাদের ডেফিনেশন হচ্ছে ক্লাউড কম্পিউটিং ইজ এ মডেল ফর enabling ubiquitous, convenient, on-demand network access to a shared pool of configurable computing resources. সেই shared pool of computing resources কি থাকতেছে? নেটওয়ার্ক থাকতে পারে, সার্ভার থাকতে পারে, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, সবকিছু থাকতে পারে। এবং এগুলো আপনারা কি করবেন, একটা আপনি হচ্ছে যেখান থেকে আপনার একটা পুল থাকবে, যে পুলটা আপনি যদি জমা দেন তাহলে সেটাকে আপনার শেয়ার্ড হবে। That can be rapidly provisioned and released with minimal management effort of the service provider interaction. তাহলে যে আপনার হচ্ছে এখানে সার্ভিস প্রোভাইড করতেছে, যেমন আপনার ধরেন যে আপনার আমাদের প্লে স্টোরে যে আমাদের অ্যাপ গুলো আছে, এইগুলো কিন্তু আপনি যে অ্যাপ আপলোড করেছে তার সাথে কিন্তু কোনো আপনার ইন্টারাকশন ছাড়াই আপনি ডাউনলোড করতে পারছেন। বা আমরা যদি ফিজিক্যাল যদি আমরা এক্সাম্পল দিই, যেটা আমরা উবারের এক্সাম্পল দিই, উবারে যখন আপনি একটা গাড়ি দিয়ে দিচ্ছেন তখন কিন্তু গাড়ির মালিকের সাথে আর কথা নেই আপনার, আপনি কিন্তু জাস্ট হচ্ছে যে অ্যাপে আপনি কল করতেছেন এবং সেই গাড়িটা ইউজ করতেছেন, এবং যে কেউ ইউজ করতে পারতেছে, কনভেনিয়েন্ট, এবং সেটি হচ্ছে অন ডিম্যান্ড। তো অন ডিম্যান্ডের ক্ষেত্রে আপনার নেটওয়ার্কের ক্ষেত্রে তাই। যেমন আমরা এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যেহেতু আমরা ইউজ করি, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যদি আপনি ধরেন যেটা ফটো এডিটিং, অনলাইন ফ্রি ফটো এডিটিং যদি আপনি ইউজ করেন, তাহলে বা অনলাইন আপনি পেমেন্ট দিয়ে যদি আপনি ফটো এডিটিং ইউজ করেন, তাহলে যেটা হবে তাহলে আপনার হচ্ছে যে আপনি এখানে কে এটা আপনার এডিট করে দিচ্ছে, কোথা থেকে এডিট করে দিচ্ছে, এইগুলোর কিন্তু আপনার বিষয়গুলো নেই। তেমনি আপনি স্টোরেজ করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন, এখানে আপনার নেটওয়ার্ক করতে পারেন, এই কি আপনি ইউজ করতে পারবেন শেয়ার পুল থেকে, এবং সেই শেয়ার পুলটা কিভাবে হয় সেটি ডেফিনিশন দিচ্ছে আপনার NIST। এবং এখানে আপনার হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ইউটিলিটি ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, যেটা আমাদের এসি হয়তো বলছে। More than any other trend in distributed computing, cloud computing focuses on the delivering services with a given pricing model. In most cases, pay per uses, অথবা আমাদের হচ্ছে আওয়ারলি পে, অনেকগুলো আছে যে আপনার যদি আপনি ভার্চুয়াল মেশিন গুলো নেন আওয়ারলি দেয়। তারপর আপনার হচ্ছে যে আপনি যদি ক্লাউড সার্ভার নেন তাহলে আপনার যেটা হচ্ছে যে মান্থলি আপনি নিতে পারেন। তো এইরকম করে আপনার একটা প্রাইজিং মডেল থাকবে। এটা অ্যাক্সেস অনলাইন স্টোরেজ, রেন্ট ভার্চুয়াল হার্ডওয়্যার or use development platform and pay only for their effective use with no or minimal upfront cost. এবং আপনার সেখানে কোনো আপনার হচ্ছে আপফ্রন্ট কস্ট দিতে হচ্ছে না। আপনি যদি একটা ফটো এডিটিং টুলস নেন তাহলে আপনি সেটাকে আপনি কাজ করলেন, কাজ করে আপনি পয়সা দিয়ে দিলেন, আপনি স্টোরেজে যতদিন রাখলেন ততদিনের জন্য পয়সা দিয়ে দিলেন। এবং স্টোরেজ গুলো আপনার কি হতে পারে, স্কেলেবল হতে পারে। যেমন যদি আপনি এরকম আপনি যদি এগ্রিমেন্টের সময়, সেই এগ্রিমেন্ট নিয়ে আবার আপনার হচ্ছে ডেফিনেশন আছে, সেটা আমরা দেখবো। এগ্রিমেন্টের সময় যদি আপনি সার্ভিস লেভেল এগ্রিমেশন SLA যেটা বলছে, সেখানে যদি আপনি বলে নেন যে আমার এই কাজটা করতে থাকবো, যেমন ধরেন যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমরা কথা বলি, আমরা জানি না আমাদের গত বছর 3 লক্ষ আপনার হচ্ছে ছিল অ্যাপ্লিকেন্ট ছিল, এবার 1,63,000 মনে হয় A+ পেয়েছে। তাহলে সবাই এবার যেহেতু অনেক বেশি পাস করেছে, কতজন অ্যাপ্লাই করবে সেটা আমরা জানি না। তো কতজন অ্যাপ্লাই করবে সেটা যখন আমরা না জানি, বা এবার গুচ্ছভিত্তিক পরীক্ষা হবে, আমরা অগুচ্ছতে থাকবো, সুতরাং আমাদের এখানে বেশি হবে নাকি কম হবে, কমও হতে পারে। যে স্টুডেন্টরা চিন্তা করতে পারে যে তারা যদি অগুচ্ছ নিচ্ছে আমরা ওখানে যাবো না, বরং আমরা গুচ্ছে যাই, এখান থেকে আমি গুচ্ছে চান্স পেয়ে গেলে
তাহলে এখন আমরা জানি না, তাহলে আমরা মিনিমাল একটা স্টোরেজ নিয়ে শুরু করে আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের যত স্টুডেন্ট ইনফরমেশন আসবে এটা আপনার হচ্ছে সেইভাবেই আমাদের হচ্ছে যে স্টোরেজটা বাড়াবে এবং আমরা ওইভাবে পে করব। আমাদের এগ্রিমেন্টটা যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা স্কেলেবল হবে এবং অন ডিমান্ড আমরা এটা স্কেলেবল করতে পারবো। এবং রেসি আপনার এখানে যে আমরা বলতেছিলাম যে সে হচ্ছে আপনার এখানে একটা ডেফিনেশন দিচ্ছে যে it can define the 3 criteria to discriminate the whether a service is delivered in the cloud computing or not. সেই সার্ভিস গুলো কি কি, রেসি বলতেছে যে এই 3টে ক্রাইটেরিয়া থাকলে সেটাকে আমরা বলতে পারবো সেটা আমাদের হচ্ছে ক্লাউডে আসবে। সেটা হচ্ছে দি সার্ভিস ইজ অ্যাক্সেসিবল ভায়া দা ওয়েব ব্রাউজার, নন প্রোপ্রাইটারি, অথবা আপনার কি এপিআই দিয়ে আপনার এটা ওয়েব সার্ভিস অ্যাপ্লিকেশন দিয়ে আপনার হচ্ছে ওয়েব সার্ভিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই দিয়ে আপনার হচ্ছে অ্যাক্সেস করা যেতে পারে, মানে রিমোট অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে এবং যে কোনো ধরনের ওয়েব ব্রাউজার দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, সেটিকে আপনি হচ্ছে ক্লাউড বলা যাবে। কি থাকতে হবে, জিরো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থাকতে হবে স্টার্ট করার সময়, এবং আপনি এখানে পে করবেন শুধু আপনি যতটুকু ইউজ করবেন। এটার এই 3টে ক্রাইটেরিয়া যে সার্ভিস গুলো মিট করবে তাদেরকে আমরা হচ্ছে ক্লাউড সার্ভিস বলতে পারবো বা ক্লাউড বলতে পারবো। এরপর আপনার রাজকুমার ভুঁইয়া সে বলতেছে যে আপনার হচ্ছে তারা এটা হচ্ছে যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট কিভাবে হবে তার আসপেক্টে আপনার ডেফিনেশন দিল যে ইভেন দো মেনি ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস আর ফ্রিলি অ্যাভেলেবল ফর সিঙ্গেল ইউজার, বাট এন্টারপ্রাইজ ক্লাসে যখন আপনি এটা ইউজ করতে যাবেন আর ডেলিভার্ড অ্যাকর্ডিং টু এ স্পেসিফিক প্রাইসিং স্কিম। In this case, users subscribe to a service and establishes with the service provider a service level agreement defining the quality of service parameter under which the service is delivered. সো আপনার এটা হচ্ছে যে আমাদের অনেকগুলো আছে, যেমন আমি যদি আপনার হচ্ছে যে বলি যে আমাদের একটা এখন তো ক্লাউডের যেটা ইউজ করতেছি, যে আমি যে এনভায়রনমেন্টে বসে আপনার সাথে কথা বলতেছি দ্যাট ইজ এ ক্লাউড এনভায়রনমেন্ট। কারণ আপনার হচ্ছে জুম একটা হচ্ছে ক্লাউড কনফারেন্স টুল, ক্লাউড কনফারেন্স টুল হলো বা ক্লাউড কনফারেন্স আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এইটা যদি আমি একাই ইউজ করি 40 মিনিটের জন্য ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাকে ফ্রি অফ কস্টে দিচ্ছে, ফ্রি অফ কস্টে দিচ্ছে। কিন্তু যদি আমি এই আনইন্টারাপ্টেড মিটিং করতে চাই তাহলে আমাকে এটাকে কি করতে হবে, এটা আমার কাছে সাবস্ক্রাইব করতে হবে। এখন এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে দেখেন আবার অন্য, যেমন আমি যেটা এখন ইউজ করতেছি সেটা বিডিরেম মানে ইউজিসি এটা নিয়েছে। ইউজিসি কিভাবে নিয়েছে, ইউজিসি তাদের সাথে এগ্রিমেন্ট করেছে যে আমরা তোমাদের কাছ থেকে 100টা বা 50টা বা 1000টা আমরা অ্যাকাউন্ট নিব। অ্যাকাউন্ট নিলে পরে আমরা এটা কি করব, আমরা আমাদের মধ্যে আবার ভার্চুয়ালাইজ করব, আমাদের মধ্যে ভার্চুয়ালাইজ করব। যেমন জাহাঙ্গীরনগর যেটা আমাদের এখন 700 শিক্ষক আমাদেরকে হয়তো 200 বা 300 অ্যাকাউন্ট দিয়েছে। 200 বা 300 অ্যাকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে যে 700 শিক্ষকের পক্ষে সম্ভব নয় একসঙ্গে সবগুলো ক্লাস নেওয়া, আমরা একসঙ্গে ক্লাস নেই না। বা আমরা যদি এই মুহূর্তে কথা বলি, এই মুহূর্তে যদি আমরা কথা বলি তাহলে আপনাদের এখানে ক্লাস আছে কয়টা, আপনাদের হচ্ছে প্রিরিকুইজিটের হচ্ছে 4টা ব্যাচ, আপনারা হচ্ছেন 3টা ব্যাচ, 7টা ব্যাচ। 7টা ব্যাচে আমরা কিন্তু ম্যাক্সিমাম 7 জন শিক্ষক এখন ক্লাস নিচ্ছি এট এ টাইমে। তখন যদি আমাদের ক্লাস স্টুডেন্ট আমাদের শিক্ষক হয় 15 জন, আমরা যদি ইয়ে থেকে চিন্তা করতাম যে আমাদের এটা ডিপার্টমেন্ট থেকে চিন্তা করতাম তাহলে আমরা এরকম চিন্তা করতে পারতাম যে আমরা 7টা অ্যাকাউন্টে নিব, 15 জন আমরা আলাদা আলাদা ভাবে ইউজ করব। সেটা কিভাবে দিবে সেইগুলো আপনার এগ্রিমেন্ট গুলো তারা করে, এবং এই যে কিভাবে আপনার সাথে ইউজ হবে এবং কোয়ালিটি অফ সার্ভিস পাবে সেইগুলো আপনার হচ্ছে ডিফাইন করার জন্য সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকে। তাহলে এইটা যদি আমি এইটা আপনার সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা আগের যে ডেফিনেশন গুলো ছিল সেই জায়গায় কিন্তু হাইলাইট করা হয় নাই। সেই সার্ভিস লেভেল এগ্রিমেন্টে এসে আপনার হচ্ছে হাইলাইটেড হলো কোথায়, যে রাজকুমার ভুঁইয়ার ডেফিনেশনে। তাহলে এখন ক্লাউড এসে বলতেছে ডেফিনেশনটাতে তারা যেটা মানে ডিফাইন করতেছে কোর্টের definition. Quote, a cloud is a type of parallel and distributed system consisting of a collection of interconnected and virtualized computers that are dynamically provisioned and presented as one or more unified computing resource based on service level agreements established through negotiation between the service provider and the consumer, unquote. তাহলে এটা এই কথাটাতে তারা কিন্তু আপনার হচ্ছে যে বিষয়টাকে তারা এমফেসাইজ করেছে সেটি হচ্ছে যে আপনার এটা কালেকশন অফ ইন্টিগ্রেটেড ভার্চুয়াল কম্পিউটার, কালেকশন অফ ইন্টিগ্রেটেড ভার্চুয়াল কম্পিউটার। তাহলে সেই কম্পিউটার গুলোকে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন এটার জন্য আপনার একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকতে হবে টু দ্য সার্ভিস প্রোভাইডার এন্ড দ্য কনজিউমার, এবং সেটা আপনার নেগোসিয়েশন হবে, নেগোসিয়েশনের মাধ্যমে আপনার এই
এগ্রিমেন্টটা এস্টাবলিশড হবে। তাহলে এইটা আসলে আমরা যদি বলি প্রথম থেকে আমরা এখান থেকে যখন শুরু করেছি 15 থেকে 20 নাম্বার স্লাইড, 6টা স্লাইডে আমরা কথা বলেছি, এই ডেফিনেশন গুলো কিন্তু প্রত্যেকটা ইনকমপ্লিট ডেফিনেশন। কিন্তু তারা এরা কি করেছে, প্রত্যেকে আপনার একটা একটা দিকটাকে আপনার হচ্ছে এমফেসাইজ করছে, একটা একটা দিককে এমফেসাইজ করছে। তো অনেক কিছু আছে, যেমন আমরা হচ্ছে যে দুইটা ভাবে আমরা হচ্ছে ব্যান্ডউইথকে ডিফাইন করি। ব্যান্ডউইথকে আমরা ডিফাইন করি কখনো কখনো বলতেছি আমরা ব্যান্ডউইথকে আমরা হচ্ছে গিগাহার্টজ বলতেছি, মেগাহার্টজ বলতেছি। আবার কখনো আমরা বলতেছি এটা যে আমি প্রত্যেক মিনিটে আমি কতটুকু পাই, এমবিপিএস আকারেও বলছি, কেবিপিএস আকারেও বলছি। সো প্রত্যেকটা জিনিসকে আপনার হচ্ছে বিভিন্ন ভাবে আপনার ডিফাইন করা যায়। সো একটা একটা জিনিসের বিভিন্ন আসপেক্ট নিয়ে আমরা ডেফিনেশন দিতে পারি, সেইখানে এখানে বিভিন্ন আসপেক্ট নিয়ে ডেফিনেশন দিয়েছে। এবং আপনারা এরকম যদি ডেফিনেশন আসে যে ডিফাইন করেন, তাহলে এগুলো সবকটা ডেফিনেশন দিয়ে আপনারা একটা কনক্লুড ভার্সন দিতে পারেন। এটা আপনার ক্লাউড সম্বন্ধে আপনি একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করতে পারেন 1 or 2 সেন্টেন্স। আপনাদের কাছে আছে এই, এটার নাম কি, স্লাইডটা আছে? জি স্যার। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যেহেতু এটা ডেফিনেশন টাইপের, এই কারণে আপনার 16 থেকে 20 এই স্লাইডটা প্রত্যেকটি সবকটা স্লাইড প্রত্যেকটি রিডিং করতে 3 মিনিট 4 মিনিট লাগবে। একটু আপনারা দেখে নেন এবং সেখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখেন। আর আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি, একটা 2 মিনিট একটু পানি খেয়ে আসি। আর কোনো কোয়েশ্চেন আছে এটা এখানে?
আমাকে শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার কোনো কোশ্চেন আছে? স্যার এমনি কোনো কোশ্চেন নাই স্যার। সে না থাকলে তাহলে আমরা নতুন শুরু করি। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা। নিউ ইয়র্ক টাইমস তাদের যতগুলো আপনার হচ্ছে যে ওয়েব ফ্রেন্ডলি এডিশন এর আগে ডিজিটাল লাইব্রেরিতে আপনার হচ্ছে সবগুলো পিছনের গুলো আপনার হচ্ছে যে ওয়েব ফ্রেন্ডলি আপনার হচ্ছে ফরম্যাটে তারা আর্কাইভ তৈরি করেছে। এইটা কাজ করার জন্য তাদের হচ্ছে মাত্র 36 আওয়ার লাগছে। তাহলে আমরা চিন্তা করেন যে নিউ ইয়র্ক টাইম কত পুরান একটা পত্রিকা, তাদের 36 আওয়ার লাগছে এবং এটার জন্য অনেক কম্পিটিশন টাইম লেগেছে। এখন 36 আওয়ারের জন্য যদি এত বড় এই কম্পিটিশন গুলো করার জন্য আপনার তারা কম্পিউটার কেনে, অন্যান্য জিনিসগুলো কাজগুলো স্টোরেজ গুলো নেয়, তাহলে সেটা আসলে ফিজিবল না। এই কারণে তারা হচ্ছে যে অ্যামাজনের এলাস্টিক ক্লাউড কম্পিউটিং এবং আপনার হচ্ছে যে সিম্পল স্টোরেজ সার্ভিস, এটা হচ্ছে এই দুইটা ক্লাউড রিসোর্স তারা ইউজ করেছে এবং এই কাজটা তারা সম্পূর্ণ করেছে। এটা তো একটা বড় কাজ গেল। ছোট ছোট যেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল, আপনারা যেহেতু কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, ইউ ক্যান ডু লাইক দিস এন্ড ইউ ক্যান টেক দ্য ইন্সপিরেশন ফ্রম হিয়ার। আপনার যে স্মল এন্টারপ্রাইজ এন্ড স্টার্টআপ ক্যান afford to translate their ideas into business result more quickly without expensive upfront cost. বিজনেসের ক্ষেত্রে আগে যে ব্যাপারটা ছিল মূলধনটা ছিল খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু, যে ব্যবসা যে করব মূলধন কই। এখন আজকের যেটা আপনার হচ্ছে যে স্টার্টআপ গুলোর ক্ষেত্রে এই তথ্যটাই বাতিল হয়ে গেছে। এই তথ্যটার ক্ষেত্রে যে জিনিসটা আসছে, ইফ ইউ হ্যাভ সাম গুড আইডিয়া ইউ ক্যান মেক এ স্টার্টআপ উইদাউট ইনিশিয়াল কস্টিং। সেটি এখানে আমরা এখানে দেখাচ্ছি যে একটা কোম্পানি যেটার নাম হচ্ছে এনিমোটো কি করে আপনার হচ্ছে, যেটা আমি পাস্ট এক্সাম্পল বলতেছি, এখন আমাদের বাংলাদেশেই অ্যাভেলেবেল এক্সাম্পল আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যে আপনার হচ্ছে এনিমোটো, এরা কি করলো আপনার হচ্ছে যে ইমেজ থেকে মিউজিক থেকে এরা হচ্ছে ভিডিও বানাতো। এইটা এই যে আপনার ইমেজ এবং আপনার মিউজিক বা আপনার অন্যান্য জায়গা থেকে আপনার হচ্ছে যে ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার হচ্ছে কনসিডারেবল অ্যামাউন্ট অফ স্টোরেজ এবং আপনার হচ্ছে ব্যাক প্রসেসিং এর জন্য দরকার ছিল, which is finally made the available of the user. Animoto doesn't own any single server. তাহলে আপনি চিন্তা করেন যে আপনি যদি আমার কাছ থেকে কাজটা করেছেন যে আপনি ছবি দিবেন, ছবি দেওয়ার পর আমি ভিডিও বানাবো, তাহলে কি করবো? আপনি ছবিগুলো নিয়ে আমার একটা কম্পিউটার হার্ড ডিস্কে রাখতে হবে। তো এই কিছুই ছিল না এদের, তাদের একটা ন্যূনতম কোনো সার্ভার ছিল না। তার ন্যূনতম সার্ভার না থাকার ফলেও তারা কি করলো, তারা অ্যামাজন ওয়েব সার্ভিস AWS ইউজ করলো, which is sized on demand according to the overall workload to be processed. Such workload can be vary a lot and quickly understood the scalability. Upfront investment নাই, clearly not an effective solution for many companies, and cloud computing system becomes an appropriate alternative. যেহেতু আপফ্রন্ট কমিটমেন্ট নাই, আপনারা কয়েকজন বন্ধু মিলে করেছেন, কয়েকজন বন্ধু মিলে যদি আপনি কাজ করতে যান, যেমন দেখেন যে ফুড পান্ডাও তো একটা রেস্টুরেন্ট, ফুড পান্ডা থেকে আমরা খাবার অর্ডার করি, তাদের কিন্তু কোনো রেস্টুরেন্ট নাই, তাদের কোনো কিচেন নাই। তাহলে আপনি যদি ছোট্ট একটা যদি আপনি হচ্ছে কিচেন চালু করে একটা রেস্টুরেন্ট চালু করতে চান, সেখানে অনেক খরচ, কিচেন লাগবে, জায়গা নেওয়ার জন্য আপনার টাকা দিতে হবে, স্টাফ লাগবে। হয় যদি আপনি একটা ডিজিটাল বের করেন, যে আপনার হচ্ছে
কিচেন বের করেন, সেটার জন্য আপনার বাসার কিচেন থেকে আপনি রান্না করতে পারবেন, তাদের বাসায় দিয়ে আসবেন। এবং এই প্যান্ডেমিকের ক্ষেত্রে আমাদের বহু বিশেষত আমি বলবো যে আমাদের অনেক ফিমেল এন্টারপ্রেনার ডেভেলপ হয়েছে আজকে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আপনার যে একটা মোটামুটি পায়োনিয়ার কাজ করেছে উই নামের একটা আপনার অর্গানাইজেশন। আছেন এখানে কেউ এই উই এর সাথে সংশ্লিষ্ট? ম্যাডামরা কেউ আছেন? বা আপনারা জেনে থাকবেন, যেমন আগে ডকুমেন্ট শিফটিং এবং দেখেন যে এই খাবারগুলোর যে ব্যবসাটা, এই খাবারগুলোর ব্যবসার সাথে আপনার হচ্ছে যে একটা ব্যাক বিজনেস তৈরি হয়েছে, যে লিঙ্কড বিজনেস তৈরি হয়েছে। লিঙ্ক বিজনেস কি? ঢাকা শহরে আপনার হচ্ছে যে হোম ডেলিভারি সিস্টেমের একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। অনেকগুলো কোম্পানিগুলোর নাম আমি এই মুহূর্তে সবগুলো বলতে পারতেছি না, বাট অনেকগুলো আছে। যেমন আগে আমাদের হাতে কোনো কয়েকটা আপনার হচ্ছে পার্সেল সার্ভিস ছিল। পার্সেল সার্ভিস যেমন এগুলোর মধ্যে হচ্ছে আপনার যেমন সুন্দরবন বা এসে পরিবহন, এবং এগুলোর ক্ষেত্রে আপনার পেইনটা কি ছিল যে আপনাকে বাসা থেকে গিয়ে তাদের একটা, ধরেন যে আপনি উত্তরা একটা ডকুমেন্ট পাঠাবেন, এখন আপনি আছেন যে জায়গায়, সেখান থেকে আপনার আবার ওদের অফিসে যাইতে হবে, গিয়ে ডকুমেন্টটা দিতে হবে, তারপর উত্তরা যাবে। কিন্তু এখন আপনার হচ্ছে অ্যাপ ভিত্তিক অনেকগুলো আপনার হচ্ছে যে এই ডেলিভারি সার্ভিস চালু হয়েছে, যারা পিক আপ এবং ড্রপ দুইটাই আপনার হচ্ছে কাজ করে। আছে না এরকম? একটু এক্সাম্পল বলেন দেখি দুই একটা বাংলাদেশের। স্যার ম্যাডামরা, আমি যেগুলো বলছি এগুলো আসলে আসলে আছে বাংলাদেশে নাকি এমনি এমনি বলছি? আছে স্যার, বাংলাদেশে আছে। এবং এটা কি সেবা হইতে পারে স্যার, হ্যাঁ হ্যাঁ, সেবা অ্যাপটা হতে পারে স্যার। তারপর যেমন সেবা এক্স ওয়াই জে, সেবা এক্স ওয়াই জে কি করছে, একেবারে আপনার হচ্ছে কাজের মানুষ থেকে শুরু করে যা লাগে তার একটা ইন্টিগ্রেশন তৈরি করছে। তার মানে এরা যে আমাদেরকে মানুষজন দিচ্ছে, আমরা চাইলে আমাদেরকে বাসায় কাঠমিস্ত্রি পাঠাই দিচ্ছে, আমরা চাইলে আমাদেরকে মেইড পাঠাই দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এদের একটা বড় হোটেল আছে, বড় যাই সে তাদেরকে সবখানে ওইখানে রাখে, তাই না? জি স্যার। না, বিষয়টা এরকম নয়। কারণ এই বিষয়টা হচ্ছে এরকম যে টোটালটা একটা হচ্ছে ক্লাউড নেটওয়ার্কের মাধ্যমে, থ্রু দ্য মোবাইল দে আর কানেক্টেড। আপনি যখন একজনকে চাচ্ছেন আপনার একটা মেইড লাগবে, আপনার ওই এরিয়ায় কোন মেইড আছে তাকে তারা ফোন করে দিচ্ছে, সে আসতেছে, এবং প্রফেশনাল আপনার হচ্ছে প্রফেশনালিটি ডেভেলপ করছে। এবং সেবা এক্স ওয়াই জেও কিন্তু আপনার হচ্ছে এরকম অনেক বড় বিল্ডিং, অনেক ম্যান পাওয়ার ইত্যাদি ইত্যাদি নিয়ে শুরু করে নাই। সো এই যেখানে কোনো আপফ্রন্ট ইনভেস্টমেন্ট নাই, তারা একটা সার্ভিস হতে চালু করেছে যে ড্রাইভার দিবে। তার মানে এই না যে তারা হচ্ছে 10টা ড্রাইভারকে নিয়ে মান্থলি বেসিসে রেখে দিছে। তারা ড্রাইভারদের জন্য কি ক্রিয়েট করছে, যে ড্রাইভারটার আছে কাজ নাই, সে যদি আছে কাজ করতে চায় তাহলে সে লিঙ্ক করে রাখছে, আর আপনার ড্রাইভার দরকার তখন আপনার কাছে তাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে উইন উইন সিচুয়েশন। যেমন আমার ড্রাইভার আজকে ছুটিতে গিয়েছে, আমার একটা ড্রাইভার দরকার, হয়তো আপনার ড্রাইভারকে আপনি আজকে ছুটি দিয়েছেন, সে তখন এসে আমার এটা টেম্পোরারি কাজ করে যাচ্ছে, আমি তাকে হয়তো 1000 টাকা দিয়ে দিচ্ছি, তারও লাভ, আবার আমার যে আজকে পারপাস সেই পারপাসটাও সার্ভ হচ্ছে। তাহলে ক্লাউড কি করে? ক্লাউড এর একটা বড় আপনার হচ্ছে উইন্ডো হচ্ছে যে স্টার্টআপ ক্রিয়েট করা, এবং স্টার্টআপ ক্রিয়েট করেছে। এবং আরো একটা জাহাঙ্গীরনগরে যেহেতু আপনারা গিয়েছেন, আপনারা ওখানে একটা স্টার্টআপ দেখতে পারবেন। সেই রকম একটা স্টার্টআপের এখানে আমরা বলতেছি যে এই স্টার্টআপের নাম হচ্ছে আপনার হচ্ছে লিটল ফ্লাপি। লিটল ফ্লাপি টয়েস ইজ এ কোম্পানি ইন লন্ডন দ্যাট হ্যাজ ডেভেলপড এ wizard providing with the information about the nearby bicycle rental service. বাইসাইকেল কোথাও পাবেন আপনি, সেটা আপনাকে এটা জানিয়ে দিচ্ছে। এবং এরা কি করছে, এখানে আপনার হচ্ছে একটা হয়তো আপনার পেমেন্ট গেটওয়ে করেছে, যেমন আমাদের জাহাঙ্গীরনগরে আছে এরকম একটা। সেটা কোনটা? সেটা হচ্ছে যে জোবাইক। জোবাইকের নাম শুনছেন না? জি স্যার। জোবাইক এটা আপনার হচ্ছে একটা যে আর একটা স্টার্টআপ। তাহলে এই যে আপনার এই কোম্পানিটার টোটাল কম্পিউটিংটা আপনার হচ্ছে কি গুগল অ্যাপ ইঞ্জিন দিয়ে আপনার হচ্ছে করেছে, and be on the market in only 1 week। এবং তারা এই আইডিয়াটা নিয়ে 1 সপ্তাহের মধ্যেই তারা মার্কেটে নেমে পড়েছে। তাহলে আপনার এখানে সার্ভার ইনস্টল করতে হচ্ছে না। যেমন আমাদের জোবাইকের কথা যদি আমরা বলি, এদের যে ইনফরমেশন, এটা তো কম্পিটিশন লাগে, কারণ আপনি হচ্ছে কিউআর কোড দিয়ে আনলক করেন, আপনার মোবাইল ওয়ালেট থেকে তারা টাকা নিয়ে নিচ্ছে। টোটাল কাজটা করার জন্য আপনার যে ইনফরমেশন গুলো দরকার, এগুলোর জন্য যদি আপনি সার্ভারে ইনস্টল করেন, কম্পিটিশন রাখেন, তাহলে প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে। মার্কেটে প্রোডাক্টের কস্ট কমানোর উপায় হচ্ছে যতটা পারবেন আপনি হচ্ছে যে আপফ্রন্ট কমিটমেন্ট এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কমানো। তো সেটার জন্য আপনি হচ্ছে যে ক্লাউড ইউজ করতে পারেন। এবং
আর একটা উদাহরণ যেটা দিচ্ছে অ্যাপেল, যারা আইক্লাউড ইউজ করেন আপনারা, আমার মতো গরিব যারা নন, যারা অ্যাপেল ফোন ইউজ করেন, তারা দেখবেন যারা অ্যাপেলের অন্যান্য গেজেট ইউজ করেন, আপনি ক্যামেরা দিয়ে ছবি তুললেন আপনার আইফোন দিয়ে, সেটা বাসায় এডিট করার দরকার আপনার হচ্ছে যখন আপনি ল্যাপটপে ঢুকলেন, মানে ম্যাকবুক এয়ারে ঢুকলেন বা ম্যাকবুকে ঢুকলেন, তখন কিন্তু আপনার দরকার নেই এই ছবিকে আপনার হচ্ছে কেবল দিয়ে ট্রান্সফার করার, অটোমেটিক্যালি আপনার আইক্লাউড এটা রয়ে গেছে এবং সেখান থেকে আপনি কাজ করতে পারবেন এবং আপনার ডাটা হারিয়ে যাওয়ার ভয় নাই। যে কোনো জায়গায় আপনার হচ্ছে গিয়ে আপনি হচ্ছে ক্লাউড অ্যাক্সেস করতে পারেন, আইক্লাউড অ্যাক্সেস করতে পারেন। সো দিস আর দ্য অ্যাপ্লিকেশন, এবং আমরা দেখেন এখন কিন্তু ক্লাউডের আমরা অনেক ইউজ করছি, ব্যক্তিগত জীবনে আমরা ক্লাউড ইউজ করতেছি। যেমন আমরা আগে সিভিটিভি ইত্যাদি নিয়ে পেন ড্রাইভে নিয়ে ঘুরতাম, যেখানে লাগতো এটাই ভাবতাম পোর্টেবল, এটাকে আমরা বলতাম যে এটাই পোর্টেবল, পেন ড্রাইভটা পোর্টেবল। কিন্তু এখন পেন ড্রাইভটাও হেভি হয়ে গেছে, কারণ এখন আমি আমার হচ্ছে ছবি, আমার সিভি, আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার টিন, সবকিছু আমরা কি করি, আমরা একটা আমাদের ক্লাউড, যেমন গুগল ডক হতে পারে একটা ক্লাউড, আমাদের ড্রপ বক্স হতে পারে, এগুলোতে আমরা হচ্ছে কি করতেছি, আপলোড করে রাখতেছি যে জায়গায় আমাদের দরকার হচ্ছে। আর ক্লাউডের একটি শর্ত বলে দিয়েছে, রেসি বলছে যে কি আপনার ইন্টারনেট দিয়ে অ্যাক্সেস করতে হবে, ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে হবে। তাহলে হোয়ার দেয়ার ইজ দি ইন্টারনেট এন্ড দ্য ওয়েব ব্রাউজার, তাহলে আমরা সেখানে আমরা হচ্ছে এটাকে রেডিলি অ্যাভেলেবেল করতে পারতেছি। আপনার একটা সিভি চাচ্ছে, আপনি যে কোনো জায়গা থেকে, আপনি একটা জায়গায় আপনার যদি ক্লাউডে আছে, আপনি ওইখানে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে কাউকে দিয়ে দিতে পারতেছেন, যদি হার্ড কপিও চায়। সো আমরা ক্লাউডকে এইভাবে ইউজ করতেছি এবং এইভাবে চিন্তা করেন। আমি বলবো যে আপনারা বিজনেস কনসেপ্ট দেন, একটা অ্যাসাইনমেন্ট দেন যে কিভাবে নতুন নতুন স্টার্টআপ ক্রিয়েট করা যায় ক্লাউড ইউজ করে। ঠিক আছে, নেক্সট শুক্রবারের মধ্যে আপনারা একটা কনসেপ্ট জমা দিবেন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? জি স্যার। আমি এক সেকেন্ড আপনাদেরকে আমি ইয়েটা ক্রিয়েট করে দেই, ভুলে যাব। তাহলে আগামী দিন পর্যন্ত আপনাদের হচ্ছে সময়, এখানে আমি লিখে দিচ্ছি, যেহেতু আপনাদের বোথ ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট লিখে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট ফর রেগুলার ব্যাচ। অ্যাসাইনমেন্ট 1, তাহলে এটা আপনাদের ডিউ ডেট দিয়ে দিচ্ছি নেক্সট ফ্রাইডে। কয় তারিখ? স্যার 12 তারিখ। 12 তারিখ দিব না 11 তারিখ দিব? স্যার 12 তারিখ একটা ক্লাস টেস্ট ছিল স্যার। কার সঙ্গে? স্যার ইনফরমেশন থিওরি। আমি আপনাদের ক্লাস টেস্ট নিব, আমি আপনাদের ওই ব্যাচটা ক্লাস টেস্ট নিচ্ছি, কিন্তু আপনারা ক্লাস টেস্ট দিবেন? ভালো একটা কথা বলছেন। এখন মানে স্যার আমি এটা বললাম স্যার, এই জন্য কি স্যার 12 তারিখে ডেট দিবেন স্যার? এই জন্য আমি অ্যাসাইনমেন্টের ডেটটা পরে দেই, অ্যাসাইনমেন্ট পরের উইকে দিই, ক্লাস টেস্টটা পরে নেন স্যার। 12 তারিখ ওরা একটা ক্লাস টেস্ট দিচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলতাম, এটা ভুলে গেছিলাম আমি, ওরা ক্লাস টেস্ট দিচ্ছে, আপনাকে একসঙ্গে ক্লাস টেস্ট দিবেন নাকি আলাদা আলাদা ক্লাস টেস্ট দিবেন? আমরা পরে দিই। একসাথে দিলে তো আমার জন্য সুবিধা হয়। একসাথে দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আমি তো আপনাদের ইয়া করতে পারি আর কি, কোয়েশ্চেনটা একসাথে করতে পারি, একসাথে পরীক্ষাটা নিলে একটু সুবিধা হয় আমার জন্য। ওটা কি এমসিকিউ? একটু ভালো হয় স্যার। এমসিকিউ না, শর্ট টাইম, শর্ট কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, আপনার পরে দেন, অসুবিধা নাই। তাহলে এটা আপনারা ইয়া দিয়ে দেন, এটা অ্যাসাইন করে দিলাম আমি আপনাদেরকে, অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন আগে। আচ্ছা তাহলে স্যার ফ্রাইডে পর্যন্ত। আচ্ছা স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার কনসেপ্ট দিতে হবে শুধু? একটা কনসেপ্ট আইডিয়া দেন একটা, যে আপনারা কিভাবে চিন্তা করতেছেন। ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং এর উপর
ক্লাউড কম্পিউটিং এর উপরে। আচ্ছা, আর একটা কাজ করেন আপনারা, আপনার নেক্সট ফ্রাইডে তো আপনারা হচ্ছে যে 2 মিনিট, কতজন স্টুডেন্ট আছেন এখানে আমার? টোটাল 44 এখন 35। 44, 2 মিনিট করে সময় দিলে 1.5 ঘন্টা লাগবে, এবং 2টা করে আপনারা ইয়া বানাবেন, এই পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবেন, পাওয়ার পয়েন্ট। ক্লাউড কম্পিউটিংটা কিভাবে কাজ করে এগুলোর উপর স্যার? না 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 না, আপনি যে কনসেপ্টটা দিবেন সেই কনসেপ্টের উপরে দুইটা স্লাইড, মানে কোনো এই সাবমিটেড বা ইত্যাদি ইত্যাদি দরকার নাই, বুঝছেন? শুধু আপনার হচ্ছে পাওয়ার পয়েন্টের উপরে আপনার রোল নাম্বারটা লিখবেন, আর আপনার যে কনসেপ্টটা বলতেছেন কনসেপ্টটাকে আপনি পাওয়ার পয়েন্টে 2 থেকে 3টা স্লাইড, ম্যাক্সিমাম 3 স্লাইডের মধ্যে আপনারা হচ্ছে এক্সপ্লেইন করবেন আপনি কি, এবং সবাই 2 থেকে 2 মিনিট সময় পাবেন। কারণ যদি আমি ধরে নিচ্ছি যে আমাদের 1.5 ঘন্টা ক্লাস, তো 90 মিনিট আমরা শুনবো এবং সেটা থেকে আমরা আপনাদের মার্কিং করবো, আপনাদের অ্যাসাইনমেন্টটা প্রেজেন্টেশন দিতে হবে আর কি। স্যার হার্ড কপিটা, সরি, হার্ড কপিও তো স্যার ওই সাথেই দিতে হবে না স্যার, শুধু হার্ড কপি প্লাস প্রেজেন্টেশন তাহলে? প্রেজেন্টেশনটা আপনার দেওয়ার এখানে সাবমিট করার দরকার নাই, ওকে প্রেজেন্টেশনটা সাবমিট করার দরকার নাই। প্রেজেন্টেশনটা পরে আমি প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেলে তারপর আমি নিব। আপনাদের হচ্ছে রিপোর্টও সাবমিট করবার দরকার নাই। আপনারা যেটা করবেন, প্রেজেন্টেশনটা দিবেন, দেওয়ার পরে ওই প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনাদের হচ্ছে রিপোর্টটা সাবমিট করবেন, বুঝতে পেরেছেন? তাহলে স্যার 12 তারিখ ক্লাসের পরে স্যার সাবমিশনটা আমি সাবমিশনটা রাত পর্যন্ত রেখেছি, রাত 12টা পর্যন্ত রেখেছি সাবমিশনটা। আপনি প্রেজেন্ট করবেন, আপনার কনসেপ্টটা প্রেজেন্ট করবেন, আর কনসেপ্ট নোটটা আপনি লিখবেন, সেটা আপনার 1 পেজ লাগুক 2 পেজ লাগুক, এটা ইউ ক্যান কম্পোজ ইট। জি স্যার। ঠিক আছে স্যার আমরা কি ক্লাসে এসে স্যার স্ক্রিনশট দিয়ে তারপরে এক্সপ্লেইন করব? হ্যাঁ, 2 মিনিটের মধ্যে। সুতরাং এখানে আপনার হচ্ছে মানে স্যার, গৌরচন্দ্রিকার কিছু নাই, 2 মিনিট করে সবাই সময় পাবেন। স্যার আমরা স্যার ভিডিও প্রেজেন্টেশন দিয়ে দিই স্যার। কেন? আমার ভিডিও প্রেজেন্ট হলে আপনার একজন ফ্রেন্ড আপনাকে একটা কোয়েশ্চেন করতে চায়, সে কিভাবে করবে? জি স্যার, বুঝতে পারছি। আপনি পাবলিকলি কথা বলা শেখেন, স্পিচ করাটা শেখেন, কারণ এটা প্রফেশনাল কোর্স তো। এবং আপনারা কি জানেন যে বাংলাদেশে একটা প্রজেক্ট আছে আইডিয়া নামে? জি স্যার। এখানে আপনার হচ্ছে 2 মিনিট 3 মিনিটে পিচ করতে হয়, এবং আপনার একেবারে আপনার কি আইডিয়াটার ক্রিমটা বলবেন, এই কারণে আমি এখানে 2 মিনিট সময় দিয়েছি। আমাদের খুব সমস্যা যেটা হচ্ছে যে আমরা বিশেষ করে যারা আমরা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি গুলো থেকে আসছি বা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করি, প্রাইভেট ইউনিভার্সিটিটা ভালো যে তারা প্রেজেন্টেশনটাকে ভয় পায় না, কিন্তু আমরা প্রেজেন্টেশনটাকে ভয় পাই, আমরা কথা বলাটাকে ভয় পাই। আমাদের মধ্যে অনেক রিসোর্স থাকে, বাট আমরা ভাইভাতে গিয়ে আমরা হচ্ছে একটু জবুথবু হয়ে যাই। এবং আপনাকে ভিডিও অন করে, আমি আপনাদেরকে আগেই বলছি যে ইউ শুড হ্যাভ দ্যাট প্রিপারেশন, যে আপনি ভিডিও অন করে 2 মিনিট আমাদেরকে প্রেজেন্টেশন দেবেন। স্যার একটু কোশ্চেন করবো স্যার? বলেন। স্যার আমি একটু মানে মাঝখানে এই কনসেপ্টের বিষয়টা একটু ইন্টারাপ্ট হয়েছিল স্যার। আমি আসলে টাইপটা স্যার, কনসেপ্ট টাইপটা কিসের উপর একটু শর্ট ব্রিফলি একটু এক্সপ্লেইন করলে ভালো হতো স্যার। আমরা যেটা ব্রিফ করছি, এখানে আমরা কয়েকটা আপনার হচ্ছে কনসেপ্ট নিয়ে কথা বলেছি। তো আমরা চিন্তা করেছি যে আমরা যদি ক্লাউডকে এখন আমরা নিজেরা স্টার্টআপ তৈরি করতে চাই প্রত্যেকেই, এটা হচ্ছে ব্রেন স্টর্মিং। তাহলে আপনি একটা যদি ধরেন যে আপনি একটা স্টার্টআপ তৈরি করতে চান ক্লাউড ইউজ, জি, তাহলে আপনি কি চিন্তা করেন, মানে আমার কি করতে হবে, কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন বা এই প্ল্যানিং গুলো করতে হবে, এটা আইডিয়া, আপনার একটা বিজনেস আইডিয়া দিবেন আপনি। যেমন জো বাইক, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলি আমি, জো বাইক একটা বিজনেস আইডিয়া, যেটা হচ্ছে বাইসাইকেল ভাড়া দিবে। বা আপনি যদি বলেন একটা পাঠাওয়ের কথাও বলেন, পাঠাও তো একটা বিজনেস আইডিয়া নাকি? জি। আচ্ছা, যেমন হ্যাঁ, অ্যামাজনের কপি, অ্যামাজন যেভাবে করছে ওইভাবেই করছে, রকমারি, সেটা তো বাংলাদেশের জন্য করেছে, করে নাই? অ্যামাজনেরও কিন্তু শুরু হচ্ছে বই বিক্রি দিয়ে। আজকে অ্যামাজন A to Z সবই বিক্রি করে, A to Z হয়ে গেছে স্যার, A to Z হয়ে গেছে। কিন্তু অ্যামাজন কিন্তু বই বিক্রি করার জন্য শুরু হয়েছিল। বই বিক্রি করার how can make a cloud platform মানে এরকম বেসড অন দিস আইডিয়া জেনারেট করে। আপনি একটা বিজনেস আইডিয়া দিবেন যে জায়গাটাতে আপনি ক্লাউড কি ইউজ করবেন, এইটুকু, আর কিছু না। জি স্যার।
অ্যাকর্ডিং টু আওয়ার ক্লাস ডিজাইন আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব, আপনাদের আপত্তি না থাকলে আবার আমরা শুরু করব তারপরে। জি স্যার। ওকে।
আপনারা আছেন? জি স্যার। আমাদের এখানে আমরা জি স্যার। এই স্লাইডটা আমরা পরে যাচ্ছি। আমরা এখানে আপনাদের আগে পরে এটাতে পরে আসতেছি। আমরা আছে মেজর মডেল, ক্লাউড কম্পিউটিং এর যে মেজর মডেল গুলো আছে সেগুলো হচ্ছে পাবলিক ক্লাউড এবং প্রাইভেট বা আপনার হচ্ছে এন্টারপ্রাইজ ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। তো এখানে আমরা দেখি যে আমাদের হচ্ছে যে পাবলিক ক্লাউড গুলো কি। এই ফিগার গুলোতে আমি একটু পরে আসছি, আমি আপনাদেরকে আগে একটু ডিটেইলসটা বলি। সেটা হচ্ছে যে পাবলিক ক্লাউডটা কি। পাবলিক ক্লাউড হচ্ছে আপনার, আচ্ছা এখান থেকে বলি, যেমন পাবলিক ক্লাউড গুলো হচ্ছে যে আপনার যে কোনো ইউজার, একটা থার্ড পার্টি আপনার হচ্ছে তো যে জিনিসগুলো আমরা রেন্টাল করতে পারি, যেমন অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, স্টোরেজ, ডেভেলপমেন্ট আর রান টাইম প্ল্যাটফর্ম, এগুলো যে কেউ আপনার হচ্ছে যে এনভায়রনমেন্ট হয়তো আপনার হচ্ছে যে ক্লাউডে আপনার দিয়ে রাখছেন, তো সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা রেন্ট আউট করে এটাকে ইউজ করতে পারি। এন্ড আমরা এখানে যারা সার্ভিস প্রোভাইড করতেছে তারাও
কনসার্ন না যে কে নেবে এই আমাদের এইগুলো রেন্ট নেবে কারা, আর যারা আমরা কনজিউমার তারাও আমরা হচ্ছে কনসার্ন না ডেভেলপার কারা। শুধু আমরা এখানে হচ্ছে প্রাইজিং একটা মডেল দিয়ে আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে একটা উদাহরণ দেই, আমরা একটু আগেও দেখিয়েছি একটা উদাহরণ, সেটা হচ্ছে যে আমাদের আগের ক্লাসে আমরা এটা ডিসকাস করেছি যে আমি একটা তো আপনার আগের ক্ষেত্রে হলে কি হতো যে আমি একটা পিডিএফ মার্জ করব, পিডিএফ মার্জারের জন্য আমাকে হয়তো পিডিএফ আছে অনেকগুলো পিডিএফ, আমি পিডিএফ মার্জ করব। এই পিডিএফ মার্জারের জন্য আমাকে হয়তো একটা এরকম সফটওয়্যার টুল একটা আমাকে হচ্ছে ইনস্টল করতে হতো, যে অ্যাক্রোবেট রিডার অর লাইক দিস। আমরা ছবি এডিট করব, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে হচ্ছে আপনার হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ আমাকে ইনস্টল করতে হতো, ইনস্টল করে তারপর আমাকে ইউজ করতে হতো। কিন্তু এখন আমি যেটা করতে পারি কি, সেটা হচ্ছে যে আমি একেবারে ক্লাউডে গিয়ে ক্লাউড থেকে আমি নিয়ে সেটাকে ইউজ করতে পারি, এবং আমি জানি না এটা কে হোস্ট করেছে, আমার শুধু হয়তো এখানে পে করার প্রয়োজন থাকে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হ্যাঁ সিঙ্গেল ইউজার বা পার ডে 10 জন ইউজ করার জন্য এখানে আমার পে না করলেও চলে। আর এরপরে হয়তো আস্তে আস্তে এটা তো বিজনেস পলিসি, এটা করছি আমরা। এইটা হচ্ছে পাবলিক ক্লাউড। আর প্রাইভেট ক্লাউডটা কোনটা? প্রাইভেট ক্লাউডের ক্ষেত্রে হচ্ছে যেমন ধরেন যেখানে ব্যাংকে চাকরি করেন কেউ, ব্যাংকে আছেন কেউ? স্যার এনবিএফআই আছে স্যার। হ্যাঁ ব্যাংকে ছিলাম স্যার, এখন এনবিএফআই আছে স্যার। আচ্ছা, আপনি ধরেন যে ব্যাংকের ক্ষেত্রে আপনাকে যদি, আপনি কোন ব্যাংকে চাকরি করতেন? বিবিএল স্যার, ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংকের একটা চেক যদি আমি আপনাকে বাসায় দেই, আপনি কি সেটা আমাকে ক্লিয়ার করে দিতে পারবেন? চেক বাসায় দিলে কোরিয়ার করে দেওয়া? ক্লিয়ার করে দাও, আমাকে টাকা দিয়ে দিতে পারবেন আপনি? এটা ব্যাচে দিতে হবে স্যার, ব্রাঞ্চে দিতে হবে। ব্রাঞ্চে দিতে হবে, ব্রাঞ্চে যেমন আলাদা ব্রাঞ্চ হলে আবার ব্যাচে দিবে, বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার হাউস থেকে ক্লিয়ারিং হয়ে আসবে, অনেক মানে ডিফারেন্ট ব্যাংক হলে। এই কাজগুলো কি আপনি আপনার বাসার কম্পিউটার থেকে করতে পারবেন? না স্যার, অবশ্যই না স্যার, অবশ্যই না। তার মানে এটা প্রাইভেট ক্লাউড আমরা ইউজ করতেছি, যেখানে আমাদের কি হচ্ছে যে আমরা একটা ইনস্টিটিউটের মধ্যেই শুধুমাত্র সেই ডাটাগুলোকে আমরা শেয়ার করতে পারতেছি, সেই স্টোরেজটা ইউজ করতে পারতেছি, এবং এইগুলো কি একদম হচ্ছে ডিভাইস সেনসিটিভ পর্যন্ত। আবার এরকম হতে পারে আর কিছু প্রাইভেট ক্লাউড আছে যেটা হচ্ছে যে যারা এমপ্লয়ি, যারা ইউজার, শুধু তাদের জন্য আমরা হচ্ছে পাসওয়ার্ড এবং আপনার হচ্ছে ইউজার নেম ক্রিয়েট করতেছি, তারা আমাদের শুধু এই ডাটাগুলো দেখতে পারে। এটা পাবলিকলি কেউ নিতে পারে না, পাবলিকলি চাইলেও অ্যাক্সেস করতে পারবে না। যেমন আমি যদি ডাচ বাংলা ব্যাংকের কথা বলি, ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে সারা দেশে, তো সারা দেশে বুথ আছে, সেই বুথ গুলো থেকে যখন আমরা টাকা তুলতেছি, তার মানে কি তাদের আমরা সেন্ট্রাল সার্ভার থেকে কিন্তু আমাদের এই সেন্ট্রালের যে ডাটাবেস আছে সেখান থেকে কিন্তু আমার হচ্ছে ট্রানজেকশন গুলো আপডেট হচ্ছে। তো এই ডাটাবেস তো যে কেউ আপনার হচ্ছে যে কোনো জায়গা থেকে লগ ইন করা যাবে না, যাবে? না স্যার। আচ্ছা, যাচ্ছে না। কিন্তু ওরা যে বছরের পর বছর আপনার স্কলারশিপ দিচ্ছে, এই স্কলারশিপটা তারা কিন্তু অন্য জায়গায় রাখতে পারে। তাহলে এই যে আপনার ইনস্টিটিউশনাল ক্লাউড, যেটা যেমন আপনার হচ্ছে যে যেমন আর্মিদের কিছু ইনফরমেশন আছে যারা তাদের মধ্যে শেয়ার করে, ব্যাংকারদের আছে, তারপর যে ডাটা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের আপনার হচ্ছে ডাটাগুলো আছে, এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। আর এরপরে একটা আছে আপনার হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউডটা কি, যে আমার প্রাইভেট ক্লাউডের রিসোর্স দিয়ে আমি কাজ শেষ করতে পারছি না, তখন আমি কি করতে পারি, আমি পাবলিক ক্লাউড রেন্ট করতে পারি। যেমন ধরেন যে ডিবিবিএল দীর্ঘদিন থেকে আপনার হচ্ছে স্কলারশিপ দেয়, স্কলারশিপের স্টুডেন্টদের যে ডাটা, সেই ডাটাটা তো আপনার এত সিকিউরিটির দরকার নেই, এটা যে কেউ অ্যাক্সেস করতে পারে, যে কারো দরকার হলে এটা রিসার্চের জন্য ব্যবহার করতে পারে। তাহলে এরা এটা কি করতে পারে, এরা ধরেন যে অ্যামাজনের যে S3 আছে, যেটা হচ্ছে যে আপনার সিম্পল স্টোরেজ সার্ভিসেস আছে, সেখানে এটা স্টোর করতে পারে। তাহলে তারা কি করতে পারে, প্রাইভেট ক্লাউড এবং পাবলিক ক্লাউড ইউজ করে তারা হাইব্রিড ক্লাউড তৈরি করতে পারে। তাহলে মোটামুটি গ্রোসলি আমরা এখানে আপনার হচ্ছে যে প্রাইভেট ক্লাউড কি, পাবলিক ক্লাউড কি এবং হাইব্রিড ক্লাউড কি, এটা বলবার চেষ্টা করেছি, এবং সেটা আমরা একটু দেখি, আমরা এখানে টেক্সটে লিখেছি, সেটার সাথে আমরা মিলাই দিলে হয়তো আমাদের এটা ইনশাল্লাহ আপনার হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে। Public cloud are the most common deployment model in which the necessary IT infrastructure for such example হচ্ছে আপনার যেমন virtualized data center is established by a third-party service provider that makes it available to any consumer on a subscription basis. তো সাবস্ক্রিপশন করেন তাহলে একটা ভার্চুয়াল ডাটা সেন্টারকে যে কেউ আপনার হচ্ছে ইউজ করতে পারবেন। তাহলে such cloud appealing to user because they allow user to quickly leverage computer storage and application services. In this environment, users' data and applications are deployed on the cloud data center on the vendor's premises. এটা হচ্ছে পাবলিক ক্লাউডের ফিচার।
আচ্ছা, প্রাইভেট ক্লাউডটা কি? প্রাইভেট ক্লাউডটা জাস্ট পাবলিক ক্লাউডের মধ্যে মতোই, বাট এইটা কি, এইটা আপনার হচ্ছে সবার জন্য উন্মুক্ত নয়। এটা কার জন্য? The users of this type of cloud in-house solution is also driven by the need to keep confidential information within an organization premises. The institutes such as government or banks that have high security, privacy and regulatory concern prefer to build and use their own private or enterprise cloud. তাহলে যেমন আপনি যে ব্যাংকে চাকরি করেন, আপনি যদি ডাচ বাংলায় চাকরি করেন, আপনি যদি ডাচ বাংলায় চাকরি করেন তাহলে কিন্তু আপনি ইয়েতে কাজ করতে পারবেন না, আপনাকে ইয়া দিবে না, এই সে ডিবিবি ব্রাক ব্যাংক কিন্তু আপনাকে কি দিবে না, আপনাকে তাদের ক্লাউডে স্যার ক্লাউডে অ্যাক্সেস করার প্রায়োরিটি, হ্যাঁ সরি ক্লাউডে অ্যাক্সেস করার প্রায়োরিটি দিবে না? না, দিবে না। এই যে আপনি উনি যে গল্পটা বললো যে অন্য ব্যাংকের যদি চেক হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা অথরিটির মাধ্যমে যেতে হবে, আপনাকে ডাইরেক্ট আপনাকে ইয়া থেকে ডিবিবিএল যদি আপনি যদি এমপ্লয়ি হন, আপনাকে ডিবিএল যদিও খুব কাছাকাছি, ব্র্যাক ব্যাংক লিমিটেড আপনার অথবা অন্য কোনো ব্যাংক, এরা কিন্তু আপনাকে অ্যাক্সেস দিবে না। আপনাকে কি করতে হবে, আর একটা গেটওয়ের মাধ্যমে আপনাকে যেতে হচ্ছে, কারণ তাদের এটা সিকিউর, কারণ আপনি তাদের ডাটা হ্যাক করতে পারেন। তাহলে এখানে এবং ইভেন এগুলো হচ্ছে ডিভাইস সেন্সিটিভ, এগুলো ডিভাইস সেন্সিটিভ। যেমন আপনি যখন ডাচ বাংলার বুথ থেকে ডাচ বাংলার কার্ড দিয়ে টাকা তোলেন, সেটা ডিরেক্ট আপনাকে তাদের ক্লাউডে নিয়ে যায় এবং তার জন্য আপনাকে ফ্রি অফ কস্টে দিচ্ছে, কারণ তাদেরকে আপনার অন্য কোনো গেটওয়ে ইউজ করতে হচ্ছে না। কিন্তু আপনি যখনই যাচ্ছেন ডাচ বাংলার বুথ থেকে আপনি ইস্টার্ন ব্যাংকের কার্ড দিয়ে, তখন কিন্তু এইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর একটা গেটওয়ে হয়ে যায়, ফলে এর জন্য কিন্তু আপনাকে আরো সাবস্ক্রিপশন ফি জমা দিতে হচ্ছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে হাইব্রিড কি হচ্ছে? when private cloud resources are unable to meet the users quality of service requirement, কারণ যদি আপনার কোয়ালিটি অফ সার্ভিস এই কারণে যদি আপনার হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যায়, আপনার তাহলে অনেক ডাটা থাকতেছে না, আপডেট ডাটা পাচ্ছেন না, বা যদি আপনার কিউইং টাইম বেশি হয়ে যায়, আপনি আপডেট ডাটা পাচ্ছেন না, সময় লাগতেছে, তখন কি করে, বা যেগুলো আপনার ধরেন যে আননেসেসারি কিছু ডাটা আছে যেগুলো আপনার এখানে রেখে আপনার ওভারহেড বেড়ে যাচ্ছে, তখন কি করে আপনার হচ্ছে, কিন্তু এগুলো আপনার হচ্ছে ডাটা লাগবে আবার ফিউচারের জন্য, তখন আপনি কি করতে পারেন, হাইব্রিড ক্লাউড ইউজ করতে পারেন। আপনার এই ধরনের ডাটাগুলোকে আপনি স্টোরেজ করতে পারেন কোথায়? আপনি স্টোরেজ করতে পারেন পাবলিক ক্লাউডে, যেগুলো সিকিউরিটি প্রায়োরিটি লো, যেগুলো আপনার হচ্ছে অন্য কেউ দেখলে, অন্য কেউ অ্যাক্সেস নিলে আপনার কোনো সমস্যা নাই, সেইগুলো আপনি কি করতে পারেন, সেগুলো আপনি হচ্ছে পাবলিক ক্লাউডে আপনি দিয়ে দিতে পারেন। আর সিকিউর যেগুলো টপ সিকিউর ডাটা, সেগুলো আপনি হচ্ছে প্রাইভেট ক্লাউডে রাখতে পারেন। হাইব্রিড কম্পিউটিং, তাহলে ইট উইল মেক এ হাইব্রিড কম্পিউটিং সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, these are often referred as the hybrid, এটা হাইব্রিড ক্লাউড এবং কমন ওয়ে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন আমাদের দেখেন যে কি আছে এখানে হাইব্রিড, এখন এই মডেলটাকে আপনাকে দেখাই আমি। যেমন এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, সে ফর এক্সাম্পল বাংলাদেশের ইলেকশন কমিশনের যে সার্ভারটা আছে সেটা, সেখানে কি আছে, বাংলাদেশের সমস্ত মানুষের আপনার হচ্ছে বায়োমেট্রিক ডাটা আছে, ডাটা আছে না? জি স্যার। আচ্ছা, এখন আপনার ধরেন যে এখন স্বাস্থ্য সুরক্ষা অ্যাপের জন্য আপনি কি করতে পারেন, স্বাস্থ্য সুরক্ষা অ্যাপটা কোথায় দিয়েছে? পাবলিক ক্লাউডে কিন্তু দিয়ে দিয়েছে সব, সেটা কিন্তু এনিওয়ান ক্যান ইউজ দিস ডেটা, দেখতে পাচ্ছে না? জি স্যার। এটা অর্গানাইজেশন ক্লাউড থেকে কোথায় দিয়ে দিছে? আমরা পাবলিক ক্লাউড দিয়ে আপনার হচ্ছে অল ক্যান ম্যানেজ দিস ওয়ান। অথবা এরকম হতে পারে যে আপনার কোনো একটা কারণে আপনি অথেন্টিকেশন ক্রিয়েট করার জন্য আপনি পাবলিক ক্লাউডে আছেন, আপনার এখানে থেকে কি আপনাকে শুধুমাত্র হচ্ছে ভিউ করার প্রভিশন আমরা দিতে পারি প্রাইভেট ক্লাউডে, যে আপনি এখান থেকে যে কোনো একজনের আইডি নাম্বার দিয়ে তার আপনি প্রোফাইল দেখতে পারবেন। এর জন্য একটা এগ্রিমেন্ট হয় গভর্নমেন্টের সঙ্গে, এবং প্রায় 140টা অর্গানাইজেশন এখন আমাদের বায়োমেট্রিক ডাটা দেখতে পারে। সো এইভাবে আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে আমরা হচ্ছে যে প্রাইভেট ক্লাউডের, পাবলিক ক্লাউডের মাধ্যমে
পাবলিকের কাছে আমরা হচ্ছে ওপেন করতে পারি কোনো কিছু, বা পাবলিক ক্লাউড থেকে আমরা হচ্ছে অর্গানাইজেশন ক্লাউডকে আমরা হচ্ছে অ্যাক্সেস করা যায়। তাহলে আমরা এট এ গ্ল্যান্স যদি দেখি যে পাবলিক ক্লাউড কি, পাবলিক ক্লাউড একটা ক্লাসরুম, এখানে ক্লাসরুম, এখানে সবাই আমরা লেকচার দিচ্ছি, সবাই লেকচার শুনতেছে, এটা হচ্ছে পাবলিক ক্লাউড। প্রাইভেট ক্লাউড কি, প্রাইভেট ক্লাউড হচ্ছে যে আপনার এখানে একটা স্টুডেন্টকে টিউশন করা, সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। আর এই দুইটা হাইব্রিডাইজেশন হচ্ছে হাইব্রিড ক্লাউড। যেমন আমি আমার ক্লাস থেকে আমি যদি আমার মতো উদাহরণ দেই, যদি আমার এই ক্লাসটা আমি যদি এখন এই মুহূর্তে যদি আমি আপনার হচ্ছে ইউটিউবে নিতে থাকি, বা আমার হচ্ছে যে একটা জায়গায় লাইভ ক্লাস নিচ্ছি যেখানে সবাই জয়েন করতে পারবে, দ্যাট ইজ দ্য পাবলিক ক্লাউড। কারণ আমরা তো ক্লাউডই ইউজ করতেছি এখন ক্লাস নেওয়ার জন্য। কিন্তু এখন যেটা ক্লাস হয়ে গেছে এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউড কেন, যে এই ক্লাসটা যারা আপনার ডেজিগনেটেড আছেন শুধু তাদের জন্য এই ক্লাউডটা, আমি তাদের সাথে লিংক শেয়ার করেছি, তারা শুধু জয়েন করতে পেরেছেন, এটা হচ্ছে প্রাইভেট ক্লাস। এখন দেখা যাচ্ছে যে এই জুম ক্লাসগুলো কিন্তু আপনার হচ্ছে লাইভ স্ট্রিমিং করা যায়। লাইভ স্ট্রিমিং করা গেল, তাহলে এখন সেখানে একটা অপশন দিয়ে দিতে পারি আমি, যে আমি কোয়েশ্চেন অ্যান্সার শুধু দিব কাদেরকে, কোয়েশ্চেন অ্যান্সার শুধু দিব যে আমার যে 40 জন স্টুডেন্ট আছে তারা এখান থেকে আমাকে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে, তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ হবে, আর বাকিরা শুধুমাত্র দেখতে পারবে। তাহলে এরকম একটা যদি আমি নেচার ক্রিয়েট করি, দ্যাট ইজ দ্য হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউড, যেমন আমাদের একজন ম্যাডাম বললেন যে স্যার আমরা ভিডিও প্রেজেন্টেশন দিয়ে দিই, তাহলে ভিডিও প্রেজেন্টেশন দিলে সেটা হয়ে যেত পাবলিক যে কেউ ওই ভিডিও যে কোনো জায়গা থেকে দেখতে পারতো, কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ নাই। কিন্তু আমরা কোয়েশ্চেন করতে চাই, এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের যেটা আইডিয়া, সেই আইডিয়াটা আমরা আমাদের মধ্যে শেয়ার করে আমরা কিন্তু কিছু নলেজও নিতে চাই। এই জন্য আমরা একটা প্রাইভেট ক্লাউডে, জুমের প্রাইভেট ক্লাউডে আমরা নিব। জুম একটা প্রাইভেট ক্লাউড, এটা কনফারেন্স টুল, বাট এটাকে আপনার হচ্ছে পাবলিক করা যায়। যদি আপনি জুমকে লাইভ স্ট্রিমিং এ তুলে দেন, তাহলে আপনার এটা হচ্ছে পাবলিক হয়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড নিয়ে? না স্যার। ওকে, গুড, না থাকলে খুবই ভালো। তাহলে আমরা ক্লাউড কম্পিউটিং এর রেফারেন্স মডেল নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। ক্লাউড কম্পিউটিং রেফারেন্স মডেলটা আপনারা যদি আজকে আমি আপনাদেরকে পড়াই দিতাম, তাহলে আপনারা কাল আমার সাথে পরীক্ষা দিলে সুবিধা হতো। তাহলে আমি এক কোশ্চেনে আপনাদের 2 গ্রুপের পরীক্ষা নিতে পারতাম 40টা স্লাইডের মধ্যে, মানে এই 40টা স্লাইডে আপনাদের একটা কুইজ হয়ে যেত। সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে 8:30 জয়েন করতে হতো আমার সাথে। 8:30 থেকে আপনারা ইউসুফ স্যারের ক্লাসটা আমি একটু বলতাম যে স্যার 10 মিনিট পরে শুরু করবে, তারপরে 40 মিনিট ক্লাস করলে পরে আপনারা শুধু 40 মিনিট ক্লাস করতে পারতেন আমার সাথে। অ্যাসাইনমেন্টটা পরের সপ্তাহে দিয়ে আপনারা আমার মনে পরীক্ষাটা দেন, তাহলে আমার একটু সুবিধা হয়ে যাবে, 2 গ্রুপের সাথে পরীক্ষাটা একসাথে নিতে পারি। তাহলে নেক্সট ক্লাসে স্যার সিডিটা 40 স্লাইডের উপর এরকম মানে প্ল্যান স্যার। 1 থেকে 40, হ্যাঁ, ছোট সিটি নিচ্ছি যাতে আপনাদের মার্কস ভালো পান, রেজাল্ট ভালো হয়। সিডিটা কি স্যার আমরা টেস্ট দেই, লিখে দিতে হবে নাকি স্যার গুগল ফর্মে? মানে আচ্ছা, আমি শেষ করে আমি আপনার সাথে কথা বলতেছি, কারণ যেহেতু পরীক্ষা দিতে চাচ্ছেন আগে ক্লাসগুলো শেষ করি। আচ্ছা, এতক্ষণ দেখেন যে আমরা হচ্ছে যে ক্লাউডের আমরা কি ডেপ্লয়মেন্ট মডেল গুলোকে আমরা ক্লাসিফাই করেছি। এবার আমরা ক্লাসিফাই করতে চাই আমরা হচ্ছে যে ক্লাউডের রেফারেন্স মডেল গুলোকে। ক্লাউডের রেফারেন্স মডেল গুলো হচ্ছে যে আপনার ফান্ডামেন্টাল characteristics of the cloud computing is the capability of deliver on demand a variety of IT services. তাহলে আমরা প্রথমেই বলেছি আজকে ডেফিনেশনে যে আমাদের একটা ক্লাউডের ফান্ডামেন্টাল মডেল হচ্ছে যে একদম আন্ডারলাইং আপনার হচ্ছে হার্ডওয়্যার থেকে টপ স্ট্যাক অ্যাপ্লিকেশন সফটওয়্যার পর্যন্ত ভার্চুয়ালাইজ করা, অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করা, এগুলোকে আপনার হচ্ছে একেবারে ক্লাসিফাই করাটা সম্ভব না। কারণ আমরা ক্লাসিফাই করতে পারি যেগুলো আপনার হচ্ছে যে সিমিলারিটি থাকে, যদিও দে আর আনলাইক, বাট উই উড লাইক টু মেক এ ক্লাসিফিকেশন। সেইটার ক্ষেত্রে আমরা 3টা ক্লাসিফিকেশন করতে পারি। সেটা একটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস, IaaS, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসেস, PaaS, এবং আরেকটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসেস। এই 3টা আমরা হচ্ছে এখানে ভাগ করতে পারি। দেখা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস এর মধ্যে কোন কোনগুলোকে আমরা ফেলছি, এর মধ্যে থাকতেছে ভার্চুয়াল হার্ডওয়্যার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং। এগুলো হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস।
যেমন আমরা এখানে অন ডিম্যান্ড আপনার হচ্ছে ভার্চুয়াল মেশিন পেতে পারি, আমরা স্টোরেজ পেতে পারি এবং নেটওয়ার্কিং। যদিও ক্লাউড বিষয়টা কিন্তু প্রথমেই আপনার হচ্ছে অ্যাসোসিয়েটেড ছিল হচ্ছে আমাদের শুধু টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে কি বলছে, ভার্চুয়াল হার্ডওয়্যার ইজ ইউটিলাইজড টু প্রোভাইড দ্য কম্পিউট অন ডিম্যান্ড ইন দ্য ফর্ম অফ ভার্চুয়াল মেশিন ইনস্ট্যান্স। আপনি যদি ভার্চুয়াল মেশিন নেন তাহলে ভার্চুয়াল মেশিন ইনস্ট্যান্স থাকবে, তাহলে আপনি সেই ভার্চুয়াল মেশিনটার মধ্যে কি নিতে পারবেন। আপনি ধরেন যে NS3 ইনস্টল করতে চান, আপনার কম্পিউটারটা ক্যাপাবল না, আপনি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারেন। একটা জাস্ট হচ্ছে আপনার একটা ভার্চুয়াল মেশিন টুল থাকবে, সেই টুল দিয়ে আপনি কি করতে পারেন, আপনি ক্যারেক্টারাইজ করতে পারেন আপনার কোন মেশিনটা মানে কি, আপনি এখান থেকে যেখানে আপনি ফরওয়ার্ড করবেন সেই মেশিনটা কোনটা সেটার আপনি হচ্ছে র্যাম ঠিক করে দিতে পারেন, কোর কয়টা থাকবে কম্পিউটার, CPU কি থাকবে সেটা করে দিতে পারেন, আপনার হার্ড ডিস্কে কতটুকু জায়গা থাকবে সেটা করে দিতে পারেন, আপনার গ্রাফিক্স ইউনিট কি থাকবে সেটা করে দিতে পারেন। এইভাবে আপনি হচ্ছে কি করতে পারেন, আপনার একটা ভার্চুয়াল মেশিন আপনি তৈরি করতে পারেন। These are the created at the user request on the provided infrastructure, and user are given tool and interfaces to configure the software stack installed in the virtual machine. এবং আপনাকে এখানে ওই কম্পিউটারটাতে আপনার হচ্ছে ভার্চুয়াল মেশিনের সফটওয়্যার গুলোকে আপনাকে ইনস্টল করার জন্য একটা ধরেন যে ক্লিক ইন বাটন দিয়ে দিতে পারে আপনাকে, যেটা আপনার হচ্ছে যে আপনি ক্লিক করে সেখানে কি কি আপনি সফটওয়্যার ইনস্টল করবেন, সেভ করে আপনি এরপর একটা R ইনস্টল করলেন, আপনি এরপরে একটা আপনি SPSS ইনস্টল করলেন, বা ডাটা সায়েন্সের পাইথন ইউজ করলেন, আপনি যেগুলো ইউজ করতে চান ইউজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে কত ঘন্টা ইউজ করবেন সেই হিসেবে কত ডলার দিতে হয়, এবং এটা ইনফ্লুয়েন্স করে আপনি কি ধরনের মেশিন ভার্চুয়াল মেশিন আপনি এখানে ইনস্টল করতেছেন তার উপরে। নেক্সট হচ্ছে যে আপনার যে ভার্চুয়াল স্টোরেজ is delivered in the form of a raw disk space or object store. The former যেটা আমরা কম্পিউটারের কথা বলেছি is a virtual hardware offering the required persistence stores, আর এখানে যেটা আমরা স্টোরেজের কথা বলতেছি সেটা হচ্ছে হাই লেভেল অ্যাবস্ট্রাকশন অফ দ্য স্টোরিং এন্টিটিস রাদার দ্যান ফাইল। শুধু ফাইল না, পুরো আমরা এন্টিটি করতে পারি, এবং এটা আপনার হচ্ছে ভার্চুয়াল স্টোরেজটা হচ্ছে যে আপনার এইটার আপনার হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো ভার্চুয়াল নেটওয়ার্কিং আইডেন্টিফাই দ্য কালেকশন অফ সার্ভিসেস দ্যাট ম্যানেজেস দ্য নেটওয়ার্কিং among virtual instance and their connectivity to the internet or private network. So আপনার ভার্চুয়াল নেটওয়ার্ক যেটা আপনার যেমন আমরা ভ্যান বলি, যেটা ভার্চুয়াল এরিয়া নেটওয়ার্ক, সেটা হতে পারে প্রাইভেটের ক্ষেত্রে। আপনার হচ্ছে যে ভার্চুয়ালি আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনি এইটা আপনার হচ্ছে সেটা একটা ইনফ্রাস্ট্রাকচার হিসাবে ট্রিটেড হবে। এরপর আছে আপনার প্ল্যাটফর্মের ক্ষেত্রে হচ্ছে যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস সলিউশনস আর দ্য নেক্সট স্টেপ ইন দ্য স্ট্যাক, যেটা আমরা বলছিলাম যে আমরা একটা কম্পিউটার কিনলে যেমন হার্ডওয়্যার ডিভাইস গুলো কিনি, এরপরে এর উপর আমরা কি করি, এর উপর আমরা হচ্ছে যে অপারেটিং সিস্টেম, তারপর সার্ভিস সফটওয়্যার গুলো, এগুলোকে আমরা ডিফাইন করি, তারপর আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো রান করি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস সলিউশন আর দ্য নেক্সট স্টেপ ইন দ্য স্ট্যাক, they deliver the scalable and elastic runtime environment on demand and the host of the execution of the applications. Their services are backed by a core middleware platform that is responsible for creating abstract environment where application are deployed. আপনি একটা এখানে ক্রিয়েট করতেছেন, যেমন আপনি ধরেন পাইথন যদি আপনি ক্রিয়েট করেন, অথবা ধরেন যে আপনি একটা, যেমন আমরা আগের কথা বললাম যে ছবি এডিট করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপ করতাম, বা এরকম করলে সেইগুলোর ক্ষেত্রে আপনি এরপরে আপনার সেই অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারবেন। সো ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সার্ভিস প্রোভাইডার টু প্রোভাইড দ্য স্কেলেবিলিটি and to manage fault tolerance, যদি ফল্ট হয় সেটা ম্যানেজ করবে, while the users are requested to focus on the logic। আর ইউজার কি করবে, ইউজার হচ্ছে লজিক। যেমন আপনার এখানে পাইথনের এনভায়রনমেন্ট থাকলে এখন আপনি কি করবেন, আপনি আপনার যে ডিজাইনটা আছে, একটা ধরেন যে আপনি ডিপ লার্নিং মেথডে CNN তৈরি করবেন অথবা RCNN ইউজ করবেন, এগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে লজিক গুলো নিয়ে আপনি শুধু চিন্তা করতে পারবেন। আপনাকে কি করতে হবে না, আপনাকে এটা কিভাবে রান হবে, কিভাবে কনফিগার করবে, এত কিছু নিয়ে আপনাকে হচ্ছে টেনশন করতে হবে না। This approach increases the level of abstraction at which the cloud computing is leveraged, but also the constant the user is confined in a controlled environment. যেমন আপনি যখন এখানে পাইথন নিচ্ছেন শুধুমাত্র, তখন আপনাকে পাইথনের কাজগুলোই করতে হচ্ছে, আপনি এখানে একটা কনফাইন্ড এনভায়রনমেন্টে আপনি চলে আসলেন। আর সফটওয়্যার এজ এ সার্ভিসেস, তার জন্য সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনাদের ফেসবুক। আপনি এখানে ফেসবুক ইউজ করতেছেন, ফেসবুক ইউজ করলে আপনি একদম এন্ড ইউজার আপনি ইউজ করতেছেন। যেমন দেখেন ফেসবুকে যখন আপনি লগ ইন করতেছেন, মনে হচ্ছে টোটাল ফেসবুকটার মালিকই আপনি। আচ্ছা, এক মিনিট।
আজানটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা দেখেন যে আমরা এই যে ফটো এডিটিং টুল গুলো বা ডকুমেন্ট ম্যানেজমেন্ট, অফিস অটোমেশন অথবা আপনার হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এগুলো আমরা যে সফটওয়্যার গুলো দিয়ে করি সেগুলো সফটওয়্যার এজ এ সার্ভিসেস আমরা বলতে পারি। যেমন একটা সময় আমি একটা জিনিস খুবই প্রবলেম ফেস করতাম, সেই প্রবলেমের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে পিডিএফ মার্জ করা, অনেক পিডিএফ ডকুমেন্ট একসাথে করা, পিডিএফ মার্জ করা, অথবা কখনো কখনো হচ্ছে যে পিডিএফ কে আপনার হচ্ছে ভাগ করে ফেলা। তো এইগুলো দেখেন যে এখন কিন্তু আপনার রেডিলি অ্যাভেলেবল সফটওয়্যার আছে। আমি আজকে ওদেরকে একটা উদাহরণ দেখালাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন এখানে এই যে আই লাভ পিডিএফ, এটা দেখেন একটা আপনার হচ্ছে রেডিলি অ্যাভেলেবল সফটওয়্যার, যেটা আপনার হচ্ছে ক্লাউড বেস কাজ করে। ক্লাউড বেস কাজ করে কিভাবে, যেমন আমি যদি এখানে বলি মার্জ করব আমি,
তাহলে এখান থেকে কি করতেছি, আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করলে আমার হচ্ছে যে কোনো জায়গায় একটা গিয়ে, আচ্ছা আমি মার্সটা না দেখি আপনাদেরকে আমি ইয়াটা দেখাই, স্প্লিট করব। স্প্লিট করতে গেলে দেখেন স্প্লিটে কি স্যার স্ক্রিনটা মনে হয় অফ হয়ে গেছে। ওই স্ক্রিনটা শেয়ার নাই। আচ্ছা দেখেন যে এইটা একটা সফটওয়্যার, যেটা হচ্ছে যে আপনার ক্লাউড বেস সফটওয়্যার সার্ভিস দিচ্ছে। এটা হচ্ছে যে ilovepdf.com। এটাতে আমার একটা ধরেন যে পিডিএফ কে স্প্লিট করা দরকার। পিডিএফ স্প্লিট একটা টাফ জব আমাদের কাছে ছিল একটা সময়, কারণ আমরা আমাদের কম্পিউটারে যে অ্যাক্রোবেট রিডার এগুলো করতাম, এগুলো থেকে সবসময় এটা পাওয়া যেত না। এবং এই ক্ষেত্রে দেখেন যে আমি কি করতেছি, আমি এখানে একটা ফাইলকে আমি হচ্ছে আপলোড করতেছি, এবং এই মার্স ফাইলটাকে আমি আপলোড করলাম। আপলোড করলে কি করতেছে, এই দেখেন এখানে দুইটা ভাগ করে দিয়ে দিল, এখানে দুটো আলাদা আলাদা ফাইল। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি স্প্লিট, তাহলে ডিসপ্লিট হয়ে যাবে। আবার ঠিক তেমনই এখানে আপনার হচ্ছে যে এই অপশনের ক্ষেত্রে দেখেন যে এখানে কি হচ্ছে, দেখেন যে আমি যখন একটা, যদি আমি আগে আমরা কি করতাম, যদি এরকম হতো যে আমার এরকম কোনো সফটওয়্যার নাই, এরকম কোনো সফটওয়্যার নাই, তাহলে কার কাছে আছে, আপনার বাসায় আছে। তাহলে আমি কি করতে পারি, যে আমি আপনার বাসায় যাব, গিয়ে আমার পেন ড্রাইভ থেকে আপনার কম্পিউটারে ফাইলটা দিয়ে দিব। ফাইলটা দিয়ে দিলে আপনার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার আপনি কাজ করবেন, কাজ করে আবার সেটা যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলটা আপনি আমার পেন ড্রাইভে দিয়ে দিবেন। তাহলে এখন আমি কাজটা কিভাবে করতেছি, এখন এই যে আমার পেন ড্রাইভ থেকে আপনার কম্পিউটারে দেওয়া সেই কাজটা কিন্তু আমি অনলাইন থেকে করতেছি। তার মানে এই সফটওয়্যারটা, এই পুরো সফটওয়্যারটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবকিছু কোনো একটা কম্পিউটারে কিন্তু সেটা আপনার স্টোর করা আছে। ফলে আমি যখন আপলোড করে দিচ্ছি, আপলোড করে দেওয়ার পরে সেই প্রসেসিংটা হয়ে আবার আমার কাছে ফাইলটা ফেরত আসতেছে, আমি ডাউনলোড করে পেয়ে যাচ্ছি। মানে এই কাজটা আসলে কি সফটওয়্যার এজ এ সার্ভিসেস আমাকে প্রোভাইড করছে। তাহলে আমরা এখানে যদি দেখি এখন যে আমাদের ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসেস সেগুলো কি, স্টোরেজ, নেটওয়ার্ক এবং ভার্চুয়াল মেশিন, এবং তাদের এক্সাম্পল হচ্ছে অ্যামাজন ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং, এবং আপনার সিম্পল স্টোরেজ সার্ভিস S3, রাইট স্কেল আছে অথবা ভি ক্লাউড আছে। এবং তারপরে স্ট্যাকটা কি, যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসেস। প্ল্যাটফর্মের জন্য আমাদের হচ্ছে যে কি, তারা কি কাজ করে, তার রান টাইম এনভায়রনমেন্ট দেয় অ্যাপ্লিকেশনকে আপনার রান করার জন্য এনভায়রনমেন্ট প্রোভাইড করে, এবং সেক্ষেত্রে হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড ডাটা প্রসেসিং প্ল্যাটফর্ম। এক্সাম্পল গুলো কি, উইন্ডোজ এজুরা, হ্যাডপ, গুগল অ্যাপ ইঞ্জিন এবং অ্যানেকা এরকম আছে। আরেকটা কি, সফটওয়্যার এজ এ সার্ভিসেস। সফটওয়্যার এজ এ সার্ভিসেস তারপরে এন্ড ইউজার, যেমন আমি এন্ড ইউজার ছিলাম এই পিডিএফ কনভার্টারের ইউজ করার জন্য। তারা কি সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন আছে অনেকগুলো, সেগুলো আছে। অফিস অটোমেশন ইউজ করা যায়, ফটো এডিটিং করা যায়, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করা যায়, সোশ্যাল নেটওয়ার্কিং করা যায়। এবং এর এক্সাম্পল গুলো কি কি, গুগল ডকুমেন্ট, ফেসবুক, ফ্লিকার, আচ্ছা সেলসফোর্স, এগুলো হচ্ছে এক্সাম্পল। সো আমাদের পরীক্ষা হবে এই পর্যন্ত 1 থেকে 39। এখন আপনাদের পরীক্ষা সংক্রান্ত যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আপনারা করতে পারেন। পরীক্ষাটা শুরু হবে হচ্ছে 8:30টায়। হয়তো আমাদের আধা ঘন্টা পরীক্ষা নিব। পরীক্ষার জন্য আপনাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে অলওয়েজ ভিডিও অন থাকতে হবে পরীক্ষায়। আপনাকে পরীক্ষার খাতা কলম থাকতে হবে, খাতা কলমে লিখতে হবে। লেখার পরে আপনার সেটাকে আপনাদের যে কম্পিউটার আছে, মোবাইল আছে, মোবাইল দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে সেটা হচ্ছে পিডিএফ এ কনভার্ট করে আপনারা আমাদের গুগল ক্লাসরুমে যে আমরা ওয়ার্কটা অ্যাসাইন করব সেই ওয়ার্ককে আপনারা কি করে দিবেন, আপনারা সেটাকে সাবমিট করে দিবেন। এই পরীক্ষা চলাকালীন আপনাদের ভিডিও অন থাকতে হবে, এই কারণে যে আপনি নকল করছেন কিনা সেটা আমরা দেখতে চাবো। 8:30 আমি ইউসুফ স্যারের সাথে একটু কথা বলে নিব। স্যারকে বলবো যে স্যার আপনি যদি 10 মিনিট সময় একটু পরে ক্লাসটা শুরু করেন, তাহলে আপনারা হয়তো পরে 10 মিনিট ক্লাস শুরু করলেন। কারণ আপনাদের প্রথমে যদি 40 মিনিট ক্লাস হয়ে যায়, পরে আপনাদের ওই ক্লাস শেষ হলে আধা ঘন্টার যে মাঝে গ্যাপ থাকে, 10 মিনিট যদি আপনার পিছায় আসেন, 20 মিনিট গ্যাপ হলে হয়তো আপনাদের তখন আর অসুবিধা হবে না। অসুবিধা হবে স্যার? বলেন স্যার। আসলে একটু মানে দেখা যায় 9:10-এর মধ্যে স্যার আসলে আরেকটা ক্লাস জয়েন করা ডিফিকাল্ট, তো 5-10 মিনিট স্যার এদিক সেদিক হয়ে যায়। তো ইউসুফ স্যারকে 9:20 বললে মনে হয় স্যার একটু ভালো হয়। স্যার এগ্রি করেন? যদি স্যার এগ্রি করে, হ্যাঁ, তাহলে ওইভাবে ছবি তুলে পিডিএফ করা বা দেন আপলোড করা একটু তখন স্যার অ্যাটলিস্ট 9:15 পর্যন্ত পাইলে সবচেয়ে ভালো হয় আর কি। আর স্যার কোশ্চেন কয়টা থাকবে স্যার? শর্ট কোশ্চেন বলেছেন যে থাকবে
কয়টা আমি যখন কোশ্চেন করবো তখন আমি আমি মার্ক এবং টাইম মেক আপ করে দিব। যদি আপনার ধরেন যে একটু উত্তর বড় হয় সেটা তো মার্কস বেশি থাকবে, হয়তো 3-4 থাকবে, তো সেইভাবে আমরা টাইম করে দিব। যেটা হচ্ছে যে আপনি 30 মিনিটের মধ্যে যাতে পরীক্ষা দিতে পারেন। টোটাল পরীক্ষাটা আমাদের 15 মার্কসের আমরা নিতে চাই। 15 মার্কসের নিলে 15 দুগুণা 30 মিনিট আপনি যাতে কোশ্চেনটা অ্যান্সার করতে পারেন। ঠিক আছে স্যার? মানে আপনাদের হচ্ছে যেটা আচ্ছা, কেউ কেউ মানে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারে নাই, তাদের সাথে আমি ক্লাসের লিংক শেয়ার করে দিচ্ছি আজকেও। আবার যারা জয়েন করতে পারেননি তারা আপনারা হচ্ছে জয়েন করে নেবেন। স্যার পিডিএফ আপলোড করা ক্লাস হওয়ার 30 পরীক্ষা নেওয়ার 30 মিনিটের মধ্যেই স্যার আপ করতে হবে? 15 মিনিটের মধ্যেই স্যার। 15 মিনিট? 15 মিনিট, জি স্যার। স্যার 25 মিনিট হবে আর 15 মিনিটের মধ্যে পিডিএফটা আপলোড 10 থেকে 15 মিনিটের মধ্যে পিডিএফ শেয়ার করতে হবে। এটা হচ্ছে আমার গুগল ক্লাসরুমের লিংক আমি দিয়ে দিলাম। যারা আপনার হচ্ছে এখনো জয়েন করেননি তারা জয়েন করে নিতে পারেন। সো আপনারা স্যারের ক্লাসে জয়েন করেও 2-1 মিনিটের মধ্যে আপনারা আপ করে দিতে পারবেন। তারপর আমি স্যারকে রিকোয়েস্ট করবো যে আপনাদের আসলে ইয়া করার জন্য, মানে যাতে অ্যাটলিস্ট আপনাদের 10-15 মিনিট পরে ক্লাসটা শুরু করে আর কি। ঠিক আছে? জি স্যার। স্যার কোশ্চেনে কি স্যার অপশন থাকবে স্যার, নাকি সবগুলা কোশ্চেন অ্যানসার করতে হবে? নো অপশন, देयर इज नो অপশন স্যার। শর্ট কোশ্চেন থাকবে। হ্যালো, আপনার ধর 15 মার্কের প্রশ্ন, 15 মার্কের সেই एग्जांपल আমরা হচ্ছে আপনার 5টা কোশ্চেন বললাম, 3 মার্ক করে হতে পারে, 6টা কোশ্চেন হতে পারে, যে আপনার কোনো একটা কোশ্চেনে 2 মার্ক আছে, কোনো একটাতে 3 মার্ক আছে, এরকম হতে পারে। 6 দুগুণা 12, হয়তো 3টা কোশ্চেন আপনার হচ্ছে 3 মার্ক করে থাকলো, এরকম হতে পারে। বা একটা কোশ্চেন 4 মার্ক, একটা কোশ্চেন 1 মার্ক, এভাবে আপনার হচ্ছে 15 মার্কের কোশ্চেন কয়টা থাকবে সেটা পরের বিষয়। 15 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে আপনার হচ্ছে উত্তর দিতে হবে। ওয়ান আছেন? 1 2 Yes sir. Sir, 1 sir, present sir. 2 present sir. 3 Yes sir, present sir. 4 Yes sir. 5 Yes, sir. 6 Yes, sir. 7 Yes, sir. 8 Yes, sir. 9 Yes sir. 10 Yes sir. 11 Yes sir. 12 Yes, sir. 13 14 15 Yes, sir. 16 17 18 19 Yes, sir. 20 Present please. 22 21 Present, sir. 21. 22 Yes, sir. 3 Yes 23 sir. 23 sir. Yes, sir. 24. 25 25 present, sir. 26 26. 27 Yes, sir. 28 29 30 31 Yes, sir. 32 Present, sir. 32. 33 34 Yes, sir. 35 Yes, sir. 36 Yes, sir. 37 Yes, sir. 38 Yes, sir. 39 39 Yes sir. Yes sir. 39. 40 Yes, sir. Present, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 44 44 44 sir. 44 হ্যাঁ আছেন? আচ্ছা, এখন দেখেন, এখন একটু দেখেন কষ্ট করে 1 থেকে 22 পর্যন্ত যারা অ্যাবসেন্ট। স্যার রোল 9 এর স্যার নামটা ভুল আছে স্যার, মমজনুল আছে স্যার, মমিনুল হবে স্যার। লাইন মমিনুল, জি স্যার। MOMINUL, NUL।
আচ্ছা মমিনুল, ওকে। এটা রুল অফিস 22 তে একটু ভুল আছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখ আগে অ্যাবসেন্ট দেখেন যে এই 1 থেকে 24 পর্যন্ত কেউ আপনি প্রেজেন্ট আছেন তাকে অ্যাবসেন্ট দিয়েছি, অথবা কেউ অ্যাবসেন্ট আছেন প্রেজেন্ট দিয়েছি। ফাঁকা থাকা মানে প্রেজেন্ট, আর এই লেখা মানে অ্যাবসেন্ট। কোন কমপ্লেইন আছে 24 পর্যন্ত? 22 কি আছে ভাই? স্যার টিও হবে স্যার। স্যার রোল 5 এ ভুল আছে স্যার। টিও ইউ স্যার, ইউ থাকবে স্যার। তৌহিদুর, আচ্ছা। আর রোল 5 স্যার। কি আছে? স্যার শরীফুর রহমান আর হবে জেড যায়। ফুড SHARI আরআই। ফুড, আচ্ছা ঠিক আছে। স্যার রোল 1 স্যার 106 সাথী। কি আছে? BSON আছে, SAN হবে স্যার, SAN। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার এরপরে 106 106 আপনি আছেন? জি স্যার আছি, সাথী SATHI। SATHI, ওকে। স্যার 19 তানজিলা হবে। 19 তানজিলা, AI। তানজিলা, ওকে। এটা আপনার একটু আচ্ছা, আপনার তো এখন আসেন না, এটা কম্পোজ করছে আমাদের হচ্ছে অফিসের সাকলাইন ভাই, উনি ভুল করছে। ওকে। আর দেখেন, আচ্ছা তারপর নিচে দেখেন আপনারা কেউ আছেন, কিন্তু আমি আপনাদেরকে অনুপস্থিত করে দিয়েছি 25 থেকে শেষের দিকে। স্যার নূর বিনতের মাঝখানে স্পেস হবে না, 26। 26 নূর বিনতের মাঝে কোনো স্পেস হবে না, তাহলে বিটাও ছোট হাতের হয়ে যাবে, জি তাই স্যার। না? জি স্যার। নূর বিনতে সুলতানা, আচ্ছা। মানে কি নূর বিনতে মানে কি? স্যার আসলে আমার নামটা স্যার একটু ভুল আছে, আসলে হওয়ার কথা ছিল সুলতানা বিনতে নূর, কিন্তু স্যার হয়ে গেছে নূর বিনতে সুলতানা। তাই এটা কারণ বিনতের পরে পিতার নাম থাকে, সুলতানা হওয়ার কথা না। জি স্যার, ওই আমার নামটা স্যার পুরাই ভুল। ভুলে গেছে, আচ্ছা ওকে ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। অ্যাসাইনমেন্টে কি তাহলে স্যার নেক্সট ক্লাসে, পরের ক্লাসে পরের ক্লাসে আমি অ্যাসাইনমেন্টের ইয়ার চেঞ্জ